আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমি আর 30 সেকেন্ড সময় নিব, সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নেব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন দেখেন, আমি আপনাদেরকে ত্রিকোণমিতির শেষ ক্লাস আজকে, হ্যাঁ ত্রিকোণমিতির শেষ ক্লাস, এবং এই ক্লাসে আমরা দেখব হচ্ছে দূরত্ব উচ্চতা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষাতে আসে, সেই দূরত্ব উচ্চতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষাতে আসে সেগুলো সলভ করব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, এই যে দূরত্ব ও উচ্চতা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট টপিক। বিসিএস পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে না বললেই চলে, মানে প্রিলিমিনারিতে আসে না, বাট লিখিত পরীক্ষায়, বিসিএস লিখিত পরীক্ষায়, বিসিএস রিটেন পরীক্ষায় এখান থেকে 5 নম্বরের একটা প্রশ্ন সাধারণত আসে। সাধারণত এই দূরত্ব মানে ত্রিকোণমিতি লেখা আছে, ত্রিকোণমিতির উপর 5 নম্বর, ঠিক আছে, ত্রিকোণমিতির উপর 5 নম্বর এরকম লেখা নাই, ত্রিকোণমিতি, হ্যাঁ লিখিততে, লিখিত। তো দেখা যায় যে এই দূরত্ব উচ্চতা চ্যাপ্টার থেকেই সাধারণত প্রশ্নটা হয়। ওকে, তো এইটার বেসিক আজকে জেনে নেবেন। তো যদিও আমরা এখানে লিখিত ফরম্যাটে করাবো, কিন্তু বড় বড় যে অঙ্কগুলো আছে মানে শুধু লিখিততেই আসে, প্রিলিতে আসে না, বাট এখান থেকে প্রাইমারি, নিবন্ধন, তারপর হচ্ছে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয় এই প্রিলিমিনারিতে, ঠিক আছে। কিন্তু বিসিএস প্রিলিতে সাধারণত এখান থেকে প্রশ্ন হয়েছে কিন্তু কম, লিখিত পরীক্ষায় এখান থেকে সাধারণত 5 নম্বরের একটা প্রশ্ন আসে। তো আজকে বেসিক ভালো করে বুঝবেন এবং প্রিলিতে কিভাবে অঙ্কটা দ্রুত করা যায় এবং মূল নিয়মে কিভাবে করা যায় দুটাই শেখাবো, শর্টকাটও শেখাবো, মূল নিয়মও শেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, দূরত্ব উচ্চতা এটা বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উন্নতি কোণ ও অবনতি কোণ। এই দুইটা জিনিসের সাথে আপনারা সবাই পরিচিত, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। এবং এই উন্নতি কোণ কোনটা আর অবনতি কোণ কোনটা, মানে উন্নতি কোণের ব্যাপারটা সবাই বোঝে, সবাই যে উন্নতি কোণ কোনটা, হ্যাঁ, কিন্তু যখন অবনতি কোণ বলে তখন ঝামেলা হয়, ঠিক আছে, অবনতি কোণ যখন বলে তখন ঝামেলা হয়। আচ্ছা এখন দেখেন, তাহলে এখন উন্নতি কোণের ব্যাপারটা আমি একটু বলছি। আমি এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, উন্নতি কোণ বলুক আর অবনতি কোণ বলুক, সেই উন্নতি কোণ আর অবনতি কোণ যাই বলুক না কেন সেটা হচ্ছে কোনো একটা বিন্দুর হয়। আবার বলছি, উন্নতি কোণ বলেন বা অবনতি কোণ বলেন, সেটা হচ্ছে কোনো একটা বিন্দুর হয়, মানে কোনো বিন্দুর উন্নতি কোণ বা কোনো বিন্দুর অবনতি কোণ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু কোন বিন্দুর উন্নতি কোণ মেজারমেন্ট করেন বা অবনতি কোণ মেজারমেন্ট করেন সেটা নিশ্চয়ই অন্য কোনো একটা বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ, কোনো একটা বিন্দুর সাপেক্ষে অন্য আর একটা বিন্দুর উন্নতি কোণ বা অবনতি কোণ মেজারমেন্ট করা হয়। ওকে, দেখেন, আচ্ছা দেখেন, তার মানে দেখেন, মনে করেন যে এটা একটা গাছ, খেয়াল করেন প্লিজ, এটা একটা গাছ, এটা একটা গাছ, হ্যাঁ, এটা একটা গাছ, এই গাছটা, এইটা হলো ভূমি, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি। এখন মনে করেন এই একটা বিন্দু, এদিকে তাকান, এই ভূমির উপর একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা এ বিন্দু। এখন এই এ বিন্দুর সাপেক্ষে এই গাছের যে শীর্ষবিন্দু, গাছের শীর্ষবিন্দু মানে মনে করেন, যদিও এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু এখানে আঁকাই দিলাম, এই যে গাছের শীর্ষবিন্দু, এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু, এটার নাম দিলাম বি। তাহলে যদি কেউ বলে যে এই এ বিন্দুর সাপেক্ষে ওই বি বিন্দুর উন্নতি কোণ বের করেন, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ, আবার বলছি, আমরা যখন কোনো বিন্দুর উন্নতি কোণ বের করব সেটা নিশ্চয়ই অন্য কোনো একটা বিন্দুর সাপেক্ষে বের করতে হবে। তাহলে ওই গাছের যে শীর্ষ সেই বিন্দুর উন্নতি কোণ কিভাবে পাবেন জানেন? এদিকে তাকান, যে বিন্দুর উন্নতি কোণ বের করতে বলবে আর যে বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণটা বের করতে বলবে,
ওই দুই বিন্দুর মধ্যকার সংযোগ রেখাংশ আঁকাতে হবে সব সময়। এদিকে তাকান, যে বিন্দুর উন্নতিকোণ বের করতে বলবে এবং যে বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ বের করতে বলবে ওই দুই বিন্দুর সংযোগ রেখাংশ আঁকাতে হবে। ওই দুই বিন্দুর সংযোগ রেখাংশ এই ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় ওই বিন্দুর উন্নতিকোণ এবং এই বিন্দুর সাপেক্ষে। তার মানে ওই বি বিন্দুর উন্নতিকোণ থিটা কার সাপেক্ষে? এই এ বিন্দুর সাপেক্ষে। এটা হলো উন্নতিকোণ। এখন অবনতিকোণের কনসেপ্টটা কি? এবং শোনেন, যে বিন্দুর সাপেক্ষে আমরা উন্নতিকোণ মেজারমেন্ট করব সেই বিন্দুটা যে ভূমিতেই অবস্থিত হতে হবে এমন না। যে বিন্দুর সাপেক্ষে আমরা উন্নতিকোণ মেজারমেন্ট করব সেই বিন্দুটা হয় ভূমির উপর অবস্থান করবে অথবা এই ভূমির সমান্তরাল কোনো সরল রেখার উপর অবস্থান করবে। এই ভূমির সমান্তরাল কোনো সরল রেখার উপর, সেটা উপরে হতে পারে, সমস্যা নাই। মানে এই বিন্দুর সাপেক্ষেও আমরা ওই বিন্দুর উন্নতিকোণ বের করতে পারি। তাহলে যে বিন্দুর সাপেক্ষে আমরা কোন বিন্দুর উন্নতিকোণ বের করব সেই বিন্দুটা হয় ভূমির উপর অবস্থান করবে অথবা ভূমির সমান্তরাল অন্য কোনো সরল রেখার উপর অবস্থান করতে হবে। কিন্তু এমন হবে না যে, মানে মনে করেন যে এইটা হলো ভূমি আর এই সরল রেখার উপর অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ বের করা যাবে না। মানে যে বিন্দুর সাপেক্ষে আমরা উন্নতিকোণটা মেজারমেন্ট করব সেই বিন্দুটা হয় ভূমির উপর অবস্থান করবে না হলে ভূমির উপরে ভূমির সমান্তরাল কোনো সরল রেখার উপর অবস্থান করবে। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, সবাই মনোযোগ দেন। কিন্তু অবনতিকোণের কনসেপ্টটা কি? অবনতিকোণ, অবনতিকোণ। আচ্ছা, অবনতিকোণও সেম। অবনতিকোণ হচ্ছে ভূমির সমান্তরাল কোনো সরল রেখা। এদিকে তাকান, মনে করেন এটা একটা বিল্ডিং, আমি একটা বিল্ডিং আঁকাচ্ছি। আচ্ছা, বিল্ডিং আঁকাচ্ছি, এইখানে একটা বিন্দু আছে, এদিকে তাকান, এইখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হচ্ছে এ। এখন এই যে বিল্ডিং এর যে শীর্ষ না, একটু তাকান, এই যে বিল্ডিং এর যে শীর্ষ না, এই শীর্ষে মনে করেন আপনি দাঁড়ায় আছেন, এখানে দাঁড়ায় আছেন আপনি, এই যে আপনি দাঁড়ায় আছেন। এখন এই শীর্ষের সাপেক্ষে এই বিন্দুর অবনতিকোণ বের করতে হবে। মানে অবনতিকোণ যখন মেজারমেন্ট করবেন তখন, মানে উন্নতিকোণের ক্ষেত্রে উন্নতিকোণ, যেমন আমি যদি বলি, এদিকে তাকান, মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখাটা ভূমির সমান্তরাল, ভূমি না, ভূমি মনে করেন এদিকে আছে, এটা ভূমি, এটা ভূমি। এখন এটা হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা। এখন এইটা হচ্ছে পি বিন্দু, তাকান, এটা হচ্ছে পি বিন্দু। এখন এই পি বিন্দু, এখানে একটা বিন্দু আছে কিউ, এখানে একটা বিন্দু আছে হচ্ছে আর, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, ঠিক আছে? এখন আপনি যদি এই পি বিন্দুর সাপেক্ষে যদি কিউ বিন্দুর উন্নতিকোণ বের করেন, তাহলে আপনার এই যে বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ বের করবেন আর যে বিন্দুর উন্নতিকোণ বের করবেন সেই দুই বিন্দুর সংযোগ রেখাংশ আঁকাতে হবে। ওই সংযোগ রেখাংশ এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে উন্নতিকোণ। আবার এই পি বিন্দুর সাপেক্ষে যদি আর বিন্দুর, এবার তাকান, যে বিন্দুর উন্নতিকোণ বা অবনতিকোণ বের করবেন সেই বিন্দুটা যদি এই সরল রেখার উপরের দিকে অবস্থান করে তাহলে সেই কোণটা হলো উন্নতিকোণ। আর যে বিন্দুর উন্নতিকোণ বা অবনতিকোণ বের করবেন সেটা যদি সরল রেখার নিচে অবস্থান করে তাহলে এই কোণটাকে আমরা বলবো অবনতিকোণ। আমার কথা কি বুঝছেন? উন্নতি আর অবনতি কি জানেন? উন্নতি আর অবনতি হচ্ছে যে সরল রেখার সাপেক্ষে আপনি কোণটা বের করবেন, হ্যাঁ, যে বিন্দুর উন্নতি বা অবনতিকোণ বের করবেন সেই বিন্দুটা যদি সরল রেখার উপরে অবস্থান করে তাহলে ওই কোণটা হচ্ছে উন্নতিকোণ। আর ওই বিন্দুটা যদি সরল রেখার নিচে অবস্থান করে তাহলে সেটা হচ্ছে অবনতিকোণ। যেমন যদি আপনি এই বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুর অবনতিকোণ বের করেন তাহলে এখানে আপনার একটা সরল রেখা আঁকাতে হবে, এই যে মানে এই সরল রেখার উপরে এই বিন্দু অবস্থান করতেছে। এখন এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাংশ আঁকাতে হবে। এইবার এই সংযোগ রেখাংশ এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে, এই যে কোণটা, এইটা হচ্ছে অবনতিকোণ। এই বিন্দুর অবনতিকোণ এই বিন্দুর সাপেক্ষে। আমি আবার বলছি, এখানে ভুলটা কোথায় হয় জানেন? উন্নতিকোণের ক্ষেত্রে তারা ঠিকই এটাকে উন্নতিকোণ ধরে, কিন্তু যখন অবনতিকোণ বের করে তখন তারা মনে করে এইটা হলো অবনতিকোণ। ভুল। অবনতিকোণ মানে হচ্ছে মানে এই সংযোগ সরল রেখাটা এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে। তাহলে আপনি যদি এই কোণটা নেন তাহলে এই কোণটা কি এই সরল রেখার সাথে হয়েছে? না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে উন্নতিকোণ আর অবনতিকোণের ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি, অঙ্ক করার সময় তো আপনি বুঝতেই পারবেন। মানে আপনি এই সরল রেখার উপর একটা বিন্দু আছে পি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে আপনি কোন বিন্দুর উন্নতিকোণ বের করবেন। যদি উন্নতিকোণ বের করেন তাহলে শিওর থাকবেন
ওই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থান করতেছে, মানে এদিকে কোথাও। আর যদি কোনো বিন্দুর অবনতি কোণের কথা বলে তাহলে শিওর থাকবেন যে বিন্দুর অবনতি কোণের কথা বলতেছে সেটা এই সরলরেখার নিচে কোথাও অবস্থান করতেছে, এদিকে। এই হলো উন্নতি আর অবনতির কনসেপ্ট। তাহলে উন্নতি কোণ মানে এই বিন্দুর, তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা উন্নতি কোণ, আর এই বিন্দুর অবনতি কোণ মানে এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে অবনতি কোণ। ক্লিয়ার? তার মানে অবনতি কোণের কনসেপ্ট হচ্ছে আপনি উপর থেকে নিচের দিকে, বিষয়টা এরকম, উপর থেকে নিচের দিকে। আর উন্নতি কোণের কনসেপ্ট হচ্ছে আপনি যখন নিচ থেকে উপরের দিকে তাকাবেন, নিচ থেকে যখন উপরের দিকে তাকাবেন তখন সেটা উন্নতি কোণ, উপর থেকে যখন নিচের দিকে তাকাবেন সেটা হচ্ছে অবনতি কোণ, যদি আপনি জেনারেল সেন্সে বুঝতে থাকেন, মানে বুঝতে চান। কিন্তু মানে কোন কোনটাকে আমরা অবনতি কোণ বলতেছি এইটা অনেকে বোঝে না। যেমন আমি আবার বলছি, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এই শীর্ষের সাপেক্ষে এই বিন্দুর অবনতি কোণ যদি বের করতে চান তাহলে আমি কি বলছি, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবনতি কোণ। তাহলে ওই বিন্দুতে আমরা একটা সরল রেখা আঁকাবো, মানে একটা সরল রেখা আঁকাবো ভূমির সমান্তরাল করে। হ্যাঁ, এইবার এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ নিব, এই সংযোগ রেখাংশ এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো অবনতি কোণ, মানে এটা হলো অবনতি কোণ, কারণ এই উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি। ঠিক আছে? কিন্তু অনেকে এইটাকে অবনতি কোণ ধরে যায়, তখন ভুল হয়, এটা মাথায় রাখেন। আমি অঙ্ক করানোর সময় এই বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখেন প্রথমে যে অঙ্কটা আসছে এখানে কি বলছে দেখেন, বুঝে বুঝে করেন তাহলে কাজে লাগবে, না হলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এখানে বলছে একটি তাল গাছের পাদবিন্দু, একটি তাল গাছের পাদবিন্দু হতে, প্রথমে মূল নিয়ম বোঝেন, তারপরে কিভাবে দ্রুত শর্টকাটে করা যায় সেটা আমি শেখাবো, শর্টকাট শেখাবো, আগে মূল নিয়ম। একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যখনই উন্নতি কোণ তখন মনে করবেন যে নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছেন, ব্যাস। হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন। আগে বর্ণনা অনুসারে একটা চিত্র আঁকাতে হবে, ঠিক আছে? দেখেন, একটি তাল গাছের পাদবিন্দু, আমি একটা তাল গাছ আঁকাই, এই যে একটা তাল গাছ, দেখেন এটা একটা তাল গাছ, ঠিক আছে? এটা একটা তাল গাছ। হ্যাঁ, এই তাল গাছের এই যে শীর্ষ, এই শীর্ষ এই একটি তাল গাছের পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থান থেকে, তাহলে এটা হচ্ছে তাল গাছের পাদবিন্দু, এই পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থান থেকে, তাহলে এই পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী এইদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, আপনি যে কোনো একদিকে আঁকালেই হবে। ঠিক আছে? প্রথমটা ভালো করে বোঝেন, সহজ অঙ্ক কিন্তু ভালো করে বোঝেন। আমি ধরলাম এই পাদবিন্দু থেকে, এই যে হচ্ছে পাদবিন্দু, আর এই পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থানে যেটা ধরলাম, এটা হচ্ছে সেই পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিটার। আমি এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু। এই যে একটি তাল গাছের পাদবিন্দু থেকে, এই যে পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী কোন স্থান থেকে, এই 10 মিটার দূরবর্তী এই স্থান থেকে, এই যে এ, সেই স্থানের নাম এ, 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে এই যে তাল গাছের পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী এই স্থান থেকে গাছের এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মানে এই বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি উন্নতি কোণ কেমনে পাবো? যে বিন্দুর উন্নতি কোণ আর যে বিন্দুর সাপেক্ষে ওই দুই বিন্দুর সংযোগ রেখা আঁকাবো, এই সংযোগ রেখা এই সরল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, মানে এই ভূমির সাথে, এটা তো ভূমি, এটা হচ্ছে উন্নতি কোণ, আর এই উন্নতি কোণ 60 ডিগ্রি। এইটুকু বুঝছেন কিনা বলেন? আর অঙ্কে বের করতে বলছে তাল গাছের উচ্চতা কত, গাছটির উচ্চতা নির্ণয় করুন। গাছটির উচ্চতা মানে এই যে, গাছটির উচ্চতা মানে এখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুক। আমার কথা কি বুঝছেন? এই যে এটা হলো গাছের উচ্চতা, এই যে ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এটা হলো গাছের উচ্চতা। তাহলে এই গাছের উচ্চতা, এই যে এই গাছের উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম। এখন দেখেন তো, গাছ ভূমির উপর গাছ কেমনে দাঁড়ায় থাকে? একদম সোজা না, স্ট্রেইট না, লম্ব হবে না? এদিকে তাকান, ভূমির উপর গাছ কেমনে দাঁড়ায় থাকে? লম্ব হবে। তাহলে গাছ যদি ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে তাহলে এটা হলো ভূমি, এই যে এটা হলো ভূমি আর এটা হচ্ছে গাছ। তাহলে এই গাছ এই ভূমির সাথে এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? ইয়েস, তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সুতরাং এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম সি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। তার মানে এই যে তাল গাছের উচ্চতা, হ্যাঁ, এই তাল গাছের উচ্চতাটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এখন আমাকে বলেন, এই প্রশ্নে তাল গাছের উচ্চতা বের করতে বলছে, এই তাল গাছের উচ্চতাটা কি এই প্রশ্নে লম্ব না? ইয়েস, তার মানে আমাকে বের করতে হবে এখানে যে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি হয়েছে সেই সমকোণী ত্রিভুজের লম্বের মান। আর এই সমকোণী ত্রিভুজের লম্বের মানকে আমি এইচ দ্বারা প্রকাশ করতেছি। কেন এইচ দ্বারা প্রকাশ করতেছি? কারণ যেহেতু তাল গাছের উচ্চতা চাইছে, উচ্চতাকে হাইট দ্বারা প্রকাশ করে, এইচ, হাইট থেকে এইচ।
এখন এদিকে তাকান প্লিজ, এদিকে। তাহলে আমি যদি এই এইচ এর মান বের করতে চাই, এই এইচ কি, এই ত্রিভুজের কি লম্ব, আর এই ত্রিভুজের একটা মান দেওয়া আছে, এই ভূমির মানটা দেওয়া আছে, এদিকে তাকান, অতিভুজের মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা বের করব এইটা, আর এই মানটা দেওয়া আছে 10, তার মানে ভূমির মান দেওয়া আছে আর লম্বের মান বের করব। তাহলে আমাকে বলেন লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আছে কার, কোন ত্রিকোণমিতিক অনুপাতের? এই যে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, দেখেন সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, লম্ব আর ভূমি টেরা লম্বা ভূত ট্যান থিটা। তার মানে আমাকে এই ভূমি আর লম্বের সাথে সম্পর্ক আছে। দেখেন এদিকে তাকান, আপনার বের করতে হবে এই উচ্চতার মান। তার মানে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে যেখানে উচ্চতা আছে, লম্ব লম্ব লম্ব। এখানে তো এটা কি, এটা কি এই ত্রিভুজের লম্ব না? মনোযোগ দেন প্লিজ। অনেকে জানে না, বোঝে না যে ট্যান থিটা কখন ব্যবহার করতে হয়, সাইন থিটা কখন ব্যবহার করতে হয়, কস থিটা কখন ব্যবহার করতে হয়, এটা অনেকে বোঝে না। এই জন্য কিন্তু আমি বারে বারে বলতেছি, আমাকে এই ত্রিভুজের মধ্যে বের করতে হবে কিসের মান, এই এইচ এর মান। এইচটা এই ত্রিভুজের কি লম্ব, তার মানে আমাকে বের করতে হবে লম্ব। তার মানে আমি এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব যার মধ্যে লম্ব আছে। আর লম্ব কার কার মধ্যে আছে বলেন? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সবাই তাকান, বুঝে পড়েন, কাজে লাগবে। তার মানে আমি যদি সাইন থিটা ব্যবহার করতে চাই তাহলে লম্বের মান বের করবো আর অতিভুজের মান জানতে হবে, না হলে তো এই অনুপাত দিয়ে হবে না। তাহলে সাইন থিটা ব্যবহার করতে হলে অতিভুজের মান জানতে হবে, কিন্তু এই ত্রিভুজের এই অতিভুজের মান আমার দেওয়া নাই, তার মানে এই অনুপাত আমরা ব্যবহার করতে পারছি না। বুঝছেন? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এই লম্বের মান আমরা বের করবো আর এই ভূমির মান এখানে দেওয়া আছে। ইয়েস, তার মানে এইটা ব্যবহার করলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। আন্দাজে মনে করেন না যে বাই ট্যান থিটা লম্ব চাইলেই ট্যান থিটা, না, এরকম না। কিসের মান, এই ত্রিভুজের কিসের মান দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে আমি সাইন থিটা ব্যবহার করবো না ট্যান থিটা ব্যবহার করবো না কি ব্যবহার করবো। বের করতে বলছে আমাকে গাছের উচ্চতা, এই গাছের উচ্চতা হচ্ছে এই ত্রিভুজের লম্ব। তার মানে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে হবে যেখানে লম্ব আছে। লম্ব আছে আবার দুই জায়গায়, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। আমি যদি সাইন থিটার অনুপাত ব্যবহার করতে চাই তাহলে লম্বের মান বের করবো আর অতিভুজের মান দেওয়া থাকতে হবে, বাট এই কোশ্চেনে অতিভুজের মান দেওয়া নাই, সুতরাং সাইন থিটা ব্যবহার করা যাবে না, রাইট? তাহলে আমি যদি ট্যান থিটা ব্যবহার করতে চাই তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব তো আমরা বের করবো আর ভূমি, এই যে ভূমি দেওয়া আছে, যেহেতু আমার জানা মান দেওয়া আছে সুতরাং ট্যান থিটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে আমরা কি ব্যবহার করব? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, ট্যান এই যে থিটা, থিটা মানে সূক্ষ্মকোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটার মান 60 ডিগ্রি, লম্ব মানে এই যে এইচ, তাহলে এইচ বের করবো, আর এই ভূমি মানে 10, আর ট্যান 60 এর মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 10, আর এই গুণ করে দিলে এই 10, এই তাহলে √3 ইন্টু হচ্ছে 10 ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কি? 10√3 মিটার। কেন মিটার? যেহেতু এই 10 মিটারে আছে সুতরাং আমার এইচ এর মানটা মিটারে আসবে। এই যে মূলদ সংখ্যা সামনে রাখতে হয় আর এই অমূলদ অংশ পিছনে রাখতে হয়, এই জন্য এইভাবে রাখছি। উত্তর এইভাবেও থাকতে পারতো, যেহেতু অপশনে এইভাবে নাই তাহলে অপশনের মতো করে আমরা সাজাই। 10 ইন্টু √3 এর মান মুখস্থ রাখতে বলছিলাম 1.732, মনে আছে প্রায়? তাই 10 দিয়ে গুণ করা মানে 0.1 ঘর ডান পাশে সরে যাওয়া। হ্যাঁ, তাহলে 10 দিয়ে গুণ করা মানে দশমিক এখান থেকে 1 ঘর ডান পাশে সরে যাবে, মানে এখান থেকে এখানে চলে আসবে, মানে 17.32 মিটার। তাহলে 17.32 মিটার আছে অপশনে, এই যে 17.32 মিটার, সি নাম্বার অপশন। আপনারা বুঝছেন কিনা বলেন প্লিজ? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা যে আমরা আসলে কেন ট্যান থিটা ব্যবহার করতেছি? এটা অনেকে বোঝে না যে ভাই ট্যান থিটা কখন, সাইন থিটা কখন। ট্যান থিটা, সাইন থিটা, এটা কোনটা ব্যবহার করবে এটা ডিপেন্ড করবে এই ত্রিভুজের কি কি মান দেওয়া আছে তার উপর, আর কিছু না। আচ্ছা, ক্লিয়ার বলছেন? কোনো সমস্যা থাকলেও জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই, কারণ একটা অঙ্ক কিন্তু আমি ভালো করে বুঝাবো, এরপরে কিন্তু আমি জাস্ট দেখাই যাব। √2 আর √3 এই দুইটা মান আমি সবসময় মুখস্থ রাখতে বলছি। √2 মানে 1.414, √3 মানে 1.732, এই দুইটা মান মুখস্থ রাখবেন, অনেক জায়গায় কাজে লাগবে। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? আমি শোনেন, আগে মূল কনসেপ্ট বোঝেন। এটা কিভাবে দেখে উত্তর দেওয়া যাবে জানেন? এটা দেখেই উত্তর দেওয়া যাবে, কিন্তু সেটা পরে, এখনই না, একটু পরে। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছেন। দেখেন এবার নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে একটি গাছের পাদবিন্দু থেকে, দেখেন
একটি গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? সেম প্রশ্ন, সেম। ওকে, আচ্ছা দেখেন, একটি গাছ আমি ধরলাম এটা একটা গাছ, একটু তাকান, এটা একটা গাছ আঁকানোর দরকার নেই, এইটা একটা গাছ, হ্যাঁ, এটা একটা গাছ, এই গাছের এটা হলো পাদবিন্দু, হ্যাঁ, এই গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে, তাহলে এই পাদবিন্দু থেকে 19 মিটার এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, আপনি এক পাশে আঁকালেই হবে। আমি ধরলাম এই পাশে, এই পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী এইটা, তাহলে এই পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী, এটার নাম দিলাম এ বিন্দু। এই পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, শীর্ষ হচ্ছে এইটা, গাছের শীর্ষ, তাহলে এই বিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি। তাহলে এই বিন্দুর উন্নতিকোণ কেমনে মেজারমেন্ট করব? এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতিকোণ, তার মানে এই দুই বিন্দু যুক্ত করব, আর এই দুই বিন্দুর যুক্ত করা সরল রেখা এই ভূমির সাথে যে কোণ উৎপন্ন করবে এইটাই হলো সেই উন্নতিকোণ। তাহলে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমাদের বের করতে বলছে গাছের উচ্চতা, মানে এইটা, এই যে, তাহলে দেখেন গাছ তো ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে, তাই না? এদিকে তাকান প্লিজ, এখানে কিভাবে সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে এই কনসেপ্টটা বুঝতে হবে, যেটা সমকোণী ত্রিভুজ ভাই বলা তো নাই ভাই। গাছ কিভাবে থাকে? গাছ তো ভূমির উপর লম্বভাবে থাকে, তাই না? তার মানে এই গাছটা ভূমির উপর, এটা তো ভূমি, যেটা, তাহলে গাছটা যেহেতু ভূমির উপর লম্বভাবে আছে, তাইলে লম্বভাবে থাকলে পারে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এইটা হলো সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। তার মানে আমাকে বের করতে হবে গাছের উচ্চতা, মানে এই ত্রিভুজের লম্ব। তাহলে লম্ব বের করতে হবে। লম্ব বের করতে হলে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে যেখানে লম্ব আছে। লম্ব আছে কোথায়? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমি যদি সাইন থিটা ব্যবহার করতে চাই, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে অতিভুজের মান জানা লাগবে, কিন্তু এই ত্রিভুজের এই অতিভুজের মান দেওয়া নাই, সুতরাং এটা ব্যবহার করা যাবে না, কারণ এই মানটা তো আমি জানি না। তাইলে আমাকে দেওয়া আছে এখানে কিসের মান? লম্বের মান বের করতে পারে, এই ভূমির মানটা 19 দেওয়া আছে, সুতরাং লম্ব আর ভূমির মধ্যে যে রিলেশন আছে সেটা ব্যবহার করতে হবে। লম্ব আর ভূমির মধ্যে রিলেশন ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, তাহলে ট্যান থিটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। লম্ব হচ্ছে এই যে এইচ, গাছের উচ্চতাই এখানে লম্ব, ত্রিভুজের লম্ব, আর ভূমি হচ্ছে 19। ট্যান 45 এর মান 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 19, আর গুণ করলে 19 অক্ষে 19, তাহলে এইচ ইকুয়াল টু 19 মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 19 মিটার। শোনেন, এসব অঙ্ক আপনি দেখে উত্তর দিতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরেন, আগে মূল কনসেপ্টটা বোঝেন। আমি কিভাবে দেখে উত্তর দেওয়া যায় সেটাও শেখাবো, ভয় নাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, নেক্সট কি বলছে? একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরবর্তী একটি স্থান থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। একটা মিনারের পাদদেশ থেকে, গাছ, মিনার, খুঁটি একই কথা। মিনার কেমন হয়? মিনার মানে খুঁটি, হ্যাঁ, ওই যে মিনার মানে কি? স্তম্ভ, হ্যাঁ। তো মিনার কেমন থাকে? এরকম থাকে না, এরকম থাকে না, ভূমির সাথে লম্বভাবে থাকে না, এই যে ভূমির উপর লম্বভাবে এই মিনার থাকে না, মিনার বা স্তম্ভ বা খুঁটি, বৈদ্যুতিক খুঁটিও বলতে পারে। হ্যাঁ, একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে এটা হচ্ছে সেই মিনার, এই মিনারের এই পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান হতে, এই মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে এদিকে হতে পারে, এই যে মিনারের পাদদেশ থেকে এই 20 মিটার দূরের কোন স্থান, এটা এই স্থান থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, তাহলে মিনারটার শীর্ষ এটা, তাহলে এই বিন্দুর উন্নতিকোণ কেমনে পাবেন? এই বিন্দুর সাথে এটা যুক্ত করে দেন, তাহলে এই উন্নতিকোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ব্যাস। বলছে মিনারের উচ্চতা কত, তাহলে মিনারের উচ্চতা মানে এই যে এটা এইচ, ধরলাম মিনারের উচ্চতা এইচ। এখন বলেন এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কেন? কারণ এই মিনারটা তো ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় আছে, সুতরাং এটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাইলে এখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। তার মানে আমাকে এইচ এর মান বের করতে হবে, মিনারের উচ্চতা মানে এই ত্রিভুজের লম্ব বের করতে হবে, আর ভূমির মান দেওয়া আছে, তাই লম্ব আর ভূমির মধ্যে রিলেশন ট্যান থিটা, তাহলে আবার ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা কত ডিগ্রি? এই যে থিটা মানে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এইচ বের করতে হবে, আর ভূমি হচ্ছে 20। ওকে, ট্যান 30 এর মান কত? 1/√3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20, আর গুণ করে দেন, আর গুণ করলে √3h ইজ ইকুয়াল টু 20। আমার যেহেতু এইচ বের করতে হবে, √3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে
এইচ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই √3 মিটার। এই যে এইভাবে অপশন থাকবে 20 ডিভাইডেড বাই √3, সি নাম্বার অপশন। ক্লিয়ার? 20 ডিভাইডেড বাই √3। আচ্ছা ওকে। আচ্ছা এবার দেখেন এখানে কি বলছে, বলছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা সূর্যের উন্নতি কোণ মানে কি দেখেন বলছি, সূর্যের উন্নতি কোণ কেন বলছে এটা বুঝতে হবে। অনেকে বোঝে না যে ভাই সূর্যের উন্নতি কোণ কেন বললো। হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়, গাছটির উচ্চতা কত? দেখেন মনে করেন এটা একটা গাছ, তাকাবেন প্লিজ, এটা একটা গাছ, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ এটা হচ্ছে ভূমি। এখন গাছের ছায়া সূর্য এই পাশেও থাকতে পারে, সূর্য এই পাশেও থাকতে পারে, এদিকে তাকান প্লিজ, সূর্য এই পাশেও থাকতে পারে, সূর্য এই পাশেও থাকতে পারে। সূর্য যদি এই পাশে থাকে তাহলে এই গাছের ছায়াটা পড়বে এই পাশে। সেন্স তাই বলে না? ছায়া কখন পড়ে? যখন আলোটা কোনো একটা মাধ্যমে বাধা পায় তখন ওইটার ছায়া বিপরীত, সূর্য যে পাশে আছে তার এই পাশে পড়ে, তাই না? আচ্ছা তাহলে সূর্য যদি এই পাশে থাকে, ধরে নিলাম সূর্য এখানে আছে, যে সূর্য আঁকাই, আগে বুঝে নেন সূর্যের উন্নতি কোণ কেন বলছে। ধরেন এটা সূর্য আছে, সূর্য তো হলুদ তাই না, হলুদ দিই, ধরেন এটা হচ্ছে সূর্য। আচ্ছা এখন এই সূর্য যেহেতু এই পাশে আছে, তাহলে এই সূর্যের আলো এই পাশে আসার সময় বাধা পাইছে, সুতরাং এই গাছের ছায়াটা এই পাশে পড়বে। তাহলে গাছের ছায়া তো ভূমির উপর পড়ে, এদিকে তাকান প্লিজ, বোঝেন আগে কনসেপ্ট বুঝেন। এই গাছের ছায়া তো এই ভূমির উপর পড়বে, তাই না? তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে এই গাছের ছায়াটা এদিকে পড়ছে, মনে করেন এখান থেকে এইটুক, এই যে এটা হলো 10 মিটার। মানে কি জানেন, এইটুক হচ্ছে ছায়া, মানে এই গাছের ছায়াটা এইটুক, এই যে এইটুক, এখান থেকে এইটুক। এখন বলছে গাছের ছায়ার সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছের ছায়ার দৈর্ঘ্য মানে সূর্যের উন্নতি কোণ মানে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এইটুক বুঝতে হবে। সূর্যের উন্নতি কোণ মানে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। এখন অনেকে বললেন কেমনে? কারণ এদিকে তাকান, কারণ আপনি এই ছায়ার শেষ প্রান্ত থেকে যদি ওইদিকে তাকান, আপনি কি জানেন এই গাছের এই শীর্ষ দিয়ে খালি ওই সূর্যটা দেখা যাবে। ছায়া থেকে যদি অনেক দূরে দাঁড়ান তাহলে ভালোভাবে দেখতে পাবেন, ছায়া থেকে যদি এদিকে দাঁড়ান তাহলে সূর্য দেখাই যাবে না। বাট ছায়াটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি তাকান, একদম গাছের শীর্ষ ঘেঁষে আপনি সূর্যটা দেখতে পাবেন। এই জন্য ওই সূর্যটা আপনি যে বরাবর দেখতেছেন, গাছের শীর্ষটা সেই বরাবরই দেখতেছেন। তাই সূর্যের উন্নতি কোণ মানে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। এটুকু বুঝছেন কিনা তাই বলেন। অনেক সময় গাছের উন্নতি কোণ বলবে না, বলবে শীর্ষবিন্দুর উন্নতি, মানে সূর্যের উন্নতি কোণ। বুঝে নিতে হবে, এই ছায়ার শেষ বিন্দুতে দাঁড়ায় ওই গাছের শীর্ষের দিকে তাকালে ওই সূর্যটাকে দেখা যাবে, একদম জাস্ট গাছের শীর্ষ দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা। তার মানে আপনি গাছের শীর্ষবিন্দু দেখছেন বা সূর্য দেখছেন, সুতরাং সূর্যের উন্নতি কোণ বা গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ সেম। এটা বোঝা গেছে কিনা বলেন তো? আপনারা কি বুঝছেন যে সূর্যের উন্নতি কোণ মানে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ? এই যে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলছে গাছটির উচ্চতা কত। গাছটির উচ্চতা মানে যে এটা, গাছটির উচ্চতাকে আমরা এইচ ধরলাম। হ্যাঁ গাছটির উচ্চতাকে আমরা কি ধরলাম? এইচ ধরলাম। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। তার মানে এই গাছের উচ্চতা বের করতে হবে, মানে এই সমকোণী ত্রিভুজের এই লম্বের মান বের করতে হবে। আর এই ভূমির মান দেওয়া আছে 10 মিটার, তাহলে ভূমি 10, লম্ব বের করতে হবে। লম্ব আর ভূমির মধ্যে রিলেশন ট্যান থিটা, তাই ট্যান থিটা নিতে হবে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। বুঝে পড়েন, কাজে লাগবে। হ্যাঁ বেশি সময় লাগবে না। তাহলে ট্যান থিটা কত? এই যে থিটা মানে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ইজ ইকুয়াল টু লম্ব কত? আচ্ছা লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে কত? 10। ট্যান 60 এর মান √3 ইজ ইকুয়াল টু এইচ বাই 10। আর যদি গুণ করেন 10 আর √3 গুণ হয়ে এইচ ইকুয়াল টু 10√3। 10√3 মিটার, এটাই উত্তর। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 10 ইন্টু √3 এর মান 1.73 মুখস্থ 732। তাহলে এইচ ইকুয়াল টু এই 10 দিয়ে গুণ করা মানে দশমিক এখান থেকে শিফট হয়ে ডানে এক ঘর চলে যাওয়া, তাহলে এখানে চলে যাবে। হ্যাঁ তাহলে 17.32, 17.32 এক নাম্বার অপশন, 17.32। ক্লিয়ার? ওকে আচ্ছা নেক্সট দেখেন এখানে কি বলছে।
এখানে বলছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালের উচ্চতা কত? আচ্ছা দেখেন, 18 মিটার দীর্ঘ একটা মই, এবার তাকাবেন প্লিজ। 18 মিটার দীর্ঘ একটা মই মানে যেটা বেয়ে ছাদে ওঠে, হ্যাঁ, দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে এটা হচ্ছে একটা বিল্ডিং, দেখেন এটা একটা বিল্ডিং, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। এই যে 18 মিটার দীর্ঘ একটা মই, এটা হচ্ছে মই, এটা হচ্ছে মই, হ্যাঁ। এই মইয়ের দৈর্ঘ্য 18 মিটার, মানে এবার হচ্ছে এইটা 18 মিটার, মইয়ের দৈর্ঘ্য 18 মিটার। এই 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি ভূমি হয়, এই কোণটা হচ্ছে 30, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই মইটা দেয়ালের এই ছাদ স্পর্শ করে আছে। বলছে দেয়ালের উচ্চতা কত? দেয়াল মানে যেটা, দেয়ালের উচ্চতা এইচ চাইছে, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? এইবার তাকান প্লিজ, এদিকে মনোযোগ দেন। এইবার আমাকে বলেন, এই বিল্ডিং তো ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে, তাই না? কোন বিল্ডিং ভূমির উপর কেমন থাকে? বিল্ডিং ভূমির উপর লম্বভাবে দাঁড়ায় থাকে না? লম্বভাবে দাঁড়ায় থাকে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা 90 হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর এই সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। এই কোশ্চেনে আমার নির্ণয় করতে বলছে দেয়ালের উচ্চতা। দেয়ালের উচ্চতা মানে কিন্তু এই ত্রিভুজের লম্ব, তার মানে লম্ব বের করতে হবে, লম্ব। এবার কিন্তু এই ত্রিভুজের এই ভূমির মান দেওয়া নাই, এবার অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজ 18। এখন আমরা যেহেতু এই ত্রিভুজের লম্ব বের করব, তা লম্ব কোথায় আছে? লম্ব আছে ট্যান থিটার মধ্যে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বোঝেন আগে, লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটা যদি ব্যবহার করি আমার ভূমির মান জানতে হবে, কিন্তু এই কোশ্চেনে ভূমি দেওয়া নাই, এই কোশ্চেনে অতিভুজ দেওয়া আছে। তার মানে এইবার আমাকে এমন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে হবে যেন লম্বের সাথে অতিভুজের সম্পর্ক থাকে, কারণ অতিভুজের মানটা আমাদের জানা। লম্বের সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন থিটা, এবার সাইন থিটা ব্যবহার করতে হবে। এখন আপনি যদি না বোঝেন যে কখন ট্যান কখন সাইন, মুখস্থ করে হবে না। আমি আবার বলছি, মুখস্থ করে হবে না, আপনাকে বুঝতে হবে যে কখন সাইন কখন। তাহলে আমরা এখন কি করব? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজকে আমি অতি লিখলাম, হ্যাঁ। তাহলে সাইন থিটা, থিটা কত ডিগ্রি দেওয়া আছে? থিটা 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব মানে এইচ, আর অতিভুজ মানে এই যে 18, ব্যাস। তাহলে সাইন 30 এর মান হাফ ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 18। আর যদি গুণ করে দেন তাহলে কি হবে? 2h ইজ ইকুয়াল টু 18, এই 2 দিয়ে ভাগ করলে h ইকুয়াল টু 18/2, তার মানে হচ্ছে h ইকুয়াল টু 9। তাহলে 9 মিটার, তার মানে উচ্চতা হচ্ছে 9 মিটার। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য আমি আবার বলছি, এখানে যে ত্রিভুজটা সৃষ্টি হবে ওই ত্রিভুজ দেখে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবেন। এটা আগে থেকেই না, এরকম না যে গাছ হইলে ট্যান, তারপরে মই হলে সাইন, এরকম না ভাই, এরকম না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছেন, আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? 18 মিটার দীর্ঘ একটা মই, আচ্ছা, দেয়ালের ছাদ স্পর্শ করছে। এটা হচ্ছে একটা মানে বিল্ডিং, এটা হচ্ছে ভূমি। 18 মিটার দীর্ঘ একটা মই, এই যে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এই মইটা ভূমির সাথে 45 ডিগ্রি, এটা ভূমি না, তাহলে মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এই দেয়ালের ছাদ স্পর্শ করছে। দেয়ালের ছাদ স্পর্শ করছে। ভূমির উচ্চতা কত? ভূমির উচ্চতা মানে, সরি, ভূমির উচ্চতা কেন, ও দেয়ালটির উচ্চতা কত? দেয়ালের উচ্চতা মানে এই যে এটা তো দেয়াল, এটা বিল্ডিং হলে এটা দেয়াল না, দেয়ালের উচ্চতা চাইছে, এটা 90 ডিগ্রি, তাই না? দেয়াল ভূমির উপর লম্বভাবে থাকে, তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব, তার মানে আমাকে লম্বের মান বের করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন থিটা। তাই এবার সাইন থিটা নিতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 8 আর অতিভুজ মানে 18। সাইন থিটা, থিটা কত? 45। তাহলে সাইন 45 ইজ ইকুয়াল টু 8/18। সাইন 45 এর মান 1/√2, 8/18। আর গুণ করলে কি হচ্ছে? √2h ইজ ইকুয়াল টু 18। যেহেতু h এর মান বের করতে হবে, তাহলে h রেখে দেন, আর এই √2 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, তাহলে 18 ডিভাইডেড বাই √2। তাহলে h ইকুয়াল টু 18, আর √2 এর মান 1.414। তাহলে 18 কে 1.414 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এটা একটা ফ্র্যাকশন সংখ্যা আসবে। ফ্র্যাকশন অপশনে দেখেন, অপশনে ফ্র্যাকশন সংখ্যা একটাই আছে, তাই ওইটা উত্তর। এখন ক্যালকুলেশন না করে উত্তর, বুঝছেন?
কারণ 18কে 1.414 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এটা পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ সংখ্যা আসবে, এবং অপশনে ভগ্নাংশ সংখ্যা একটাই আছে, ওইটাই উত্তর, ক্যালকুলেটর ছাড়া। এখন আপনার যেহেতু ক্যালকুলেটর নাই পরীক্ষার হলে, তো এমন কোনো অঙ্ক দিবে না যা ক্যালকুলেটর ছাড়া করা যায় না, ঠিক আছে? কিন্তু যদি ক্যালকুলেটর ছাড়া করাই লাগে বা ক্যালকুলেটরের হেল্প লাগে, সেক্ষেত্রে দেখবেন অপশনে এক জায়গায় আছে। কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো 2010 সালের আগে আসছে, যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, হ্যাঁ, সেখানে সবগুলো অপশনই ফ্র্যাকশন, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, আপনি ওই অঙ্ক নিয়ে পড়ে আসেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। আমার কথা কি বুঝছেন? 2003 সালে, 2005 সালে, 7 সালে যেসব অঙ্ক আসছে তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। এখন আপনি যদি বলেন ভাই এই অঙ্ক তো পারা যাচ্ছে না, তখন 4টে অপশনেই এরকম ফ্র্যাকশন দেওয়া, একদম কাছাকাছি মান, তখন কি করবেন? কিছু করার নাই। কিন্তু ক্যালকুলেটর ছাড়া যখন পরীক্ষা শুরু হয়েছে তখন থেকে ম্যাক্সিমাম অঙ্কই ক্যালকুলেটর ছাড়া হয়, বা অপশন এমন ভাবে সাজানো থাকে যে আপনি পারবেন। ওকে, নেক্সট। এই 51 নম্বর প্রশ্ন পরে করাবো, 51, 52 দেখেন, 51 পরে করাবো, ঠিক আছে? 51, 52 আর 55 পরে করাবো। 53 দেখেন, ওগুলো সহজ কিন্তু ফ্র্যাকশন মান আসছে, এই জন্য পরে করাচ্ছি। হ্যাঁ, শর্টকাট দেখাবো, টেনশন করেন না। দেখেন কিভাবে শর্টকাটে করা যায়, একটু পরে দেখাবো। 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মিলিত হলো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল? সবাই মনোযোগ দিন, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে। আচ্ছা, 18 মিটার উঁচু একটি খুঁটি ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে একটা খুঁটি, এদিকে তাকান, এটা একটা খুঁটি, এই খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 18 মিটার। এই খুঁটিটা ভাঙছে কোন না, এটা ভূমি, এটা ভূমি, এদিকে তাকান, এটা ভূমি, এটা ভূমি। এই খুঁটিটা মনে করেন যে এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে, এই যে এখান থেকে ভেঙে গেছে, ভেঙে যায়। এরকম হয় না যে খুঁটি দাঁড়াইছিল যাতে ভেঙে যায়, পড়ে যায়, বিচ্ছিন্ন হয়নি। এই ভাঙা অংশ, যে এই ভাঙা অংশ এখানে পড়ে এই ভূমির সাথে সেই যে এরকম এরকম মিলে গেছে, হয় না? এরকম হয় না? এটা বাঁশ মনে করেন যে দাঁড়ায় আছে, সেই বাঁশের মাঝখান থেকে ভেঙে ভাঙা অংশ নিচে পড়ে গেছে, কিন্তু বিচ্ছিন্ন হয়নি। তার মানে এই অংশটা, এই যে অংশটা, এই যে এইটুক না, এইটুকে কিন্তু এই যে এইটুক, যদিও দেখতে একটু বড় ছোট হয়েছে, আমি আর একটু উপরে করে দিলাম। ঠিক আছে, এই অংশটাই কিন্তু এইটা। আমার কথা কি বুঝছেন? অঙ্কে বলছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল, গাছটি কত উঁচুতে ভেঙেছিল, মানে এই ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, মানে এই যে এইটুক চাইছে, এই যে এইটুক। আমি ধরলাম এইটুকের দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে আমি বলবো ধরি গাছটি ভূমি থেকে এই উচ্চতায় ভেঙেছিল। তাহলে ধরি গাছটি ভূমি থেকে, যে ভূমি থেকে কত উচ্চতায় ভাঙছে, এই উচ্চতায় ভেঙেছিল, ওই এইচটাই বের করতে হবে। এবার আমাকে বলেন, এদিকে দেখান, তাহলে এখন তাহলে এই যে ভাঙা অংশ, এটা কিন্তু ভাঙা অংশ, কারণ এই অংশটাই কিন্তু ভেঙে এখানে এসে পড়ছে। এই ভাঙা অংশ অঙ্কে বলে দিছে, দেখেন, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই ভাঙা অংশটা এই বাঁশ থেকে বিচ্ছিন্ন হয়নি, পুরো বাঁশ থেকে বিচ্ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন না হয়ে এই ভাঙা অংশটা এখানে পড়ছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই কোণটা 30 ডিগ্রি। এইবার আমাকে বলেন, একটু তাকান প্লিজ, আমাকে বলেন এইটুকুর দৈর্ঘ্য কত? কেউ বলতে পারবেন এইটুকুর দৈর্ঘ্য কত? এই যে এইটুকু, কেউ বলতে পারবেন এইটুকুর দৈর্ঘ্য কত? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। আচ্ছা, আপনারাই বলছেন 18 মাইনাস এইচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পুরোটার দৈর্ঘ্য কত? এই পুরোটার দৈর্ঘ্য কিন্তু 18। এই পুরোটার দৈর্ঘ্য যেহেতু 18, আর এখান থেকে এইটুক যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এইচ, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? এই 18 থেকে যদি এই এইচটুক বাদ দেই, তাহলে এইটুক হচ্ছে 18 মাইনাস এইচ। এদিকে তাকান, এদিকে তাকান, এই যে এইটুক, এইটুক হচ্ছে 18 মাইনাস এইচ, এই যে এইটুক। আর ভেঙে এইটুকে কিন্তু এইটুকের সমান, কারণ এই অংশটাই ভেঙে এখানে পড়ছে। তার মানে এইটুক যদি 18 মাইনাস এইচ হয়, তাহলে এইটুকু হবে 18 মাইনাস এইচ। বোঝা গেছে বিষয়টা? 18 মাইনাস এইচ বুঝতে হবে। আরে এইচ তো এইটুক, এইটা এইচ কেমনে হয়? কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা,
এখন আমাকে বের করতে হবে কিসের মান, গাছটি কত উচ্চতে ভেঙেছিল, মানে এই যে এইটুক বের করতে হবে, এইটুক। তাহলে বের করতে হবে এইটুক। এই ভূমির মান কিন্তু এখানে দেওয়া নাই, এদিকে তাকান, এই ভূমির মান এটা কত দেওয়া নাই, এইটার মান কিন্তু আমরা দেওয়া না থাক, কিন্তু এটার কিন্তু একটা মান জানি 18 - 23। তাহলে এটা তো অতিভুজ, আর এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। তাহলে এই লম্ব আর এই অতিভুজের মধ্যে রিলেশন নিতে হবে। কেন? কারণ এটার মান তো দেওয়াই নাই, কিছুই নাই, কিন্তু এটার মান তো কিছু একটা আছে 18 - 23, আর এটা হচ্ছে 23। তাহলে এটা বের করতে হবে, আর এটা আমরা কিছু একটা মান পাইছি 18 - 23, কারণ এইটা আর এটা জানা মান, কিন্তু এটা তো আমাদের এটা জানা মান না, ঠিক আছে, জানি না, এটা বের করতে হবে, এটা তো রাখতেই হবে, এটা বের করতে হবে না। তাহলে এই লম্ব আর এই অতিভুজের মধ্যে রিলেশন নিতে হবে। লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন হচ্ছে সাইন থিটা, তাই এই অঙ্কে সাইন থিটা নিতে হবে। সাইন থিটা, থিটা মানে 30 ডিগ্রি, একবারে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 23 আর এই অতিভুজ হচ্ছে 18 - 23, আর সাইন 30 মানে হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 18 - 23, ঠিক আছে। আর গুণ করলে এই 1 এর সাথে গুণ হয়ে থাকবে 18 - 23, আর এটা হচ্ছে 2h। আচ্ছা, এই পাশে দেখি, তাহলে 2h ইজ ইকুয়াল টু 18 - 23, সমস্যা নাই, আপনি এইটাও এই পাশে লিখলে হবে। এই -h এই পাশে নিয়ে আসেন, কারণ h যেহেতু বের করবেন, h গুলো এক পাশে নিয়ে আসেন। তাহলে এটা 2h -h এই পাশে আসলে হবে +h ইজ ইকুয়াল টু 18, তার মানে 3h ইজ ইকুয়াল টু 18, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, h ইজ ইকুয়াল টু 18/3, 3 6 18 ইজ ইকুয়াল টু 6 মিটার। তার মানে গাছটি, এই h এর মান হচ্ছে 6 মিটার, তার মানে গাছটি হচ্ছে 6 মিটার উচ্চতে ভাঙছিল। 6 ফুট, 6 ফুট, মিটার না, মিটার না, যেহেতু এগুলো ফুটে আছে, এগুলো ফুটে আছে, সুতরাং এটা আমাদের ফুটে আসবে। হ্যাঁ, 6 ফুট, 6 ফুট, ক্লিয়ার? খুবই সহজ। এবং আমি শোনেন দ্রুত কিভাবে করা যায়, আমি তো বুঝাচ্ছি আপনাদেরকে, এই জন্য হয়তো একটু সময় লাগতেছে, বাট দ্রুত কিভাবে করা যায় যেটা আমি করাই দিব। এই প্রশ্ন কিন্তু আর একভাবে আসতে পারে, সেটা কি জানেন? এই কোশ্চেনে বলবে যে গাছটি কত উচ্চতে ভেঙেছিল, এটা না বের করতে রে, এই একই প্রশ্ন এই পর্যন্ত সেম থাকবে, বলবে গাছটি কত উচ্চতে ভেঙেছিল, এটা না বলে বলবে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। এই প্রশ্ন আসছে পরীক্ষায়, বলবে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। ভাঙা অংশের দৈর্ঘ্য মানে এই যে এইটুক, এই যে এইটুক, যেটুক ভাঙছে, এই ভাঙা অংশের দৈর্ঘ্য কত। যদি বলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, আপনি কিন্তু এইটুককে এইচ ধরবেন না, আপনি ধরে নেবেন যে গাছটি এইচ উচ্চতায় ভেঙেছিল, ভূমি থেকে এইচ উচ্চতায় ভেঙেছিল, এই এইচ এর মান বের করবেন, আর টোটালটা তো 18, এই 18 থেকে তারপরে এইচ এর মান বাদ দিয়ে এইটুক হচ্ছে 12, তার মানে ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 12। মানে যদি প্রশ্নে গাছটি কত উঁচুতে ভেঙেছিল এটা না চায়, যদি বলে ভাঙা অংশের দৈর্ঘ্য বলে, তবু আপনি কত উচ্চতায় ভেঙেছিল সেটা বের করবেন। বের করার পরে টোটাল উচ্চতা থেকে এই যত উচ্চতায় ভাঙছিল ওটা বিয়োগ করবেন। এমন না যে এইটা এইটুকের দৈর্ঘ্য চাইছে তাই ওইটাকে এইচ ধরবো, না, ধরলেও হবে, সমস্যা নাই। যখন আপনি এইটাকে এইচ ধরবেন, এদিকে তাকান, এইটাকে যখন এইচ ধরবেন তখন এইটুক হবে 18 - এইচ, তাহলে এইটা যখন ভেঙে এখানে পড়ছে তখন এইটুক এইচ আর এটা হচ্ছে 18 - এইচ, অঙ্ক হবে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আপনি তাও ধরতে পারেন, যেভাবে ইচ্ছা ধরেন, সমস্যা নেই। নেক্সট, দুইভাবে আসে, দেখেন এখানে কি বলছে, একটি 48 মিটার লম্বা খুঁটি, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। তাইলে এটা হচ্ছে ভূমি, দেখেন এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, এই যে 48 মিটার লম্বা খুঁটি, সবাই তাকান, এই যে খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্য 48 মিটার। এবার কিন্তু এই পুরোটার দৈর্ঘ্য 48 দেওয়া আছে, বুঝতে হবে। 48 মিটার খুঁটি ভেঙে গিয়ে কোথায় ভাঙছে, এই জায়গাতে কোন এক জায়গা ভাঙছে, ধরলাম ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, এই যে ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, বলে দিছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, ধরলাম ভূমি থেকে এই উচ্চতায় খুঁটিটা ভাঙছে, এই এইচটাই বের করতে হবে। ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই অংশটা এসে এই যে ভূমির উপর পড়ছে, এই যে পড়ে এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এইটুকুই কিন্তু এই যে এইটুক, তাহলে এইটুক যদি এইচ হয় আর এই পুরোটা যদি 48 হয়, তাহলে এইটুকের দৈর্ঘ্য কত, এইটুকের দৈর্ঘ্য এই পুরো 48 থেকে এই এইচ বাদ দেন, তাহলে এইটুক হচ্ছে 48 মাইনাস এইচ, আর এই অংশটাই কিন্তু এইটা, সুতরাং এইটাও হবে 48 মাইনাস এইচ, ক্লিয়ার? এবার দেখেন এটা যেহেতু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব, এই কোশ্চেনে আমাকে বের করতে হবে এই যে এইটুক, এইচ এর মান যত উচ্চতায় ভাঙছিল এইটুক, আর এটা হলো লম্ব, লম্ব বের করতে হবে। আর এই যে অতিভুজের মান আমরা জানি 48 মাইনাস এইচ, তাহলে এই ভূমি তো ভূমির মান জানি না, তার মানে ভূমির সাথে রিলেশন নেওয়া যাবে না, ভূমি তো আমাদের দেওয়াই নেই। তাহলে এই লম্ব আর এই অতিভুজের মধ্যে রিলেশন সাইন থিটা, তাই আমাদের সাইন থিটা নিতে হবে। সাইন থিটা, থিটা কত ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে 48 মাইনাস এইচ।
sin 30 মানে হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 48 মাইনাস এইচ। আর গুণ করলে 2h ইজ ইকুয়াল টু 48 মাইনাস এইচ, এই মাইনাস এইচ এই পাশে নিয়ে আসলে পারে 3h ইজ ইকুয়াল টু 48। তাহলে h ইকুয়াল টু 48 কে আমরা এই 3 গুণ আছে এই পাশে যে ভাগ হবে 3 16 তে 48, তাহলে h এর মান 16। যেহেতু এগুলো 48 মিটারে ছিল তাহলে এটা হবে 16 মিটার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 16 মিটার। ক্লিয়ার বিষয়টা? 16 মিটার। ওকে, আচ্ছা 55 নম্বর প্রশ্ন আমি পরে করাবো। 56 দেখেন 56, ওগুলা কঠিন না, ওগুলা আগে আসা প্রশ্ন, ফ্র্যাকশন মান, এই জন্য পরে করাচ্ছি। দেখেন কি বলছে, 18 ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে স্পর্শ করে। দেখেন ভূমির সাথে 60 ডিগ্রি কোণে স্পর্শ করে। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? এই কোশ্চেনটার একটু এই কোশ্চেনটা একটু কারেকশন হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু কারেকশন আছে, মানে প্রশ্নটা হচ্ছে এরকম, 18 ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কথাটা প্লিজ একটু এইটুকু কেটে দিবেন, এই জায়গা থেকে এইটুকু কেটে দিবেন, আমি দেখাচ্ছি। বিচ্ছিন্ন না হয়ে এই যে এইটুকু কাটা যাবে, এই ভূমির সাথে কাটা যাবে। আর এই যে কোণ স্পর্শ এটা কাটা যাবে। দেখেন কি হচ্ছে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, কারেকশন করেন, দণ্ডায়মান অংশের সাথে, এই দণ্ডায়মান অংশের সাথে হবে হচ্ছে এই 60 ডিগ্রির আগে। হ্যাঁ, এই যে এখানে দিলাম, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি সাথে 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এই কোণ কথাটা হবে হচ্ছে এই যে এখানে। হ্যাঁ, হ্যাঁ, কোণ উৎপন্ন করে, এখানে উৎপন্ন করে, এটা হবে না, কোণ উৎপন্ন করে। আচ্ছা এবার দেখেন, 18 ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো, এরকম আর কি। উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো বা উৎপন্ন করলো, ব্যাস। খুঁটিটি, আচ্ছা, উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো, এই কথাটা উল্লেখ করতে হবে, নাহলে সমস্যা আছে। উৎপন্ন করে, এই লকার বাদ যাবে। হ্যাঁ, উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো, ব্যাস। এবার আপনারা মনে হয় আশা করি বুঝতে পারছেন। 18 ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল, ব্যাস। দেখেন এই প্রশ্নটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ভূমি, এটা একটা খুঁটু, 18 ফিট উঁচু একটি খুঁটি, এই টোটালটা হচ্ছে 18 ফিট। হ্যাঁ, 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল। ভূমি থেকে কত উচ্চতায় ভাঙছে আমরা জানি না, ধরে নিচ্ছি ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, এখান থেকে এই উচ্চতায় ভাঙছে, ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এইটা এখানে যখন পড়ছে, বিচ্ছিন্ন না হয়ে এই ভাঙা অংশ, এটা তো ভাঙা অংশ, এই ভাঙা অংশ আর এইটুকু হচ্ছে দণ্ডায়মান অংশ, এই ভাঙা অংশই কিন্তু এই যে এই ভাঙা অংশ এই দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই কোণটা 60 ডিগ্রি, বুঝছেন? প্রশ্নে বলছে যে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, ধরে নিচ্ছে ভূমি থেকে এই উচ্চতায় ভেঙেছিল, এই এইচটা বের করতে হবে, মানে এই যে এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এই টোটালটা যদি 18 হয়, তার মধ্যে আমি ধরে নিচ্ছি ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, তাহলে এইটুক কত? এই টোটাল 18 থেকে এই এইচ বাদ দিলে এইটুক হলো 18 মাইনাস এইচ।
এইটুক যদি 18 মাইনাস এইচ হয়, সেই এইটুকই কিন্তু এইটা, তাহলে এইটাও কত হবে 18 মাইনাস এইচ। এখন এই প্রশ্নে এদিকে তাকান, এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে, মনে করবে যে এইটা হলো লম্ব। আমরা কি বলছিলাম, এখানে কিন্তু এটা সূক্ষ্মকোণ না, এটা কিন্তু সূক্ষ্মকোণ না, এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব না, এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। তো এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে সূক্ষ্মকোণ এটা হলো এর বিপরীত বাহু, এটা এবার লম্ব, আর এটা হলো ভূমি, তার মানে এটা ভূমি, এবার তার মানে এটা হচ্ছে ভূমি। এই দেখেন এবার কিন্তু কনসেপ্ট কাজে লাগবে। আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে আমাদের এই এইচ এর মান বের করতে হবে, মানে এই ত্রিভুজের ভূমির মান বের করতে হবে, আর অতিভুজের মান 18 মাইনাস এইচ দেওয়া আছে। তাহলে এই ভূমি আর এই অতিভুজের মধ্যে রিলেশন নিতে হবে। তাহলে এই ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন তো ভাইয়া কজ, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাই না? তার মানে এবার কজ থিটা নিতে হবে। কেন কজ থিটা নিতে হবে বুঝতে হবে। তাহলে কজ থিটা, থিটা কত, এই যে 60, তাহলে কজ থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি। কজ 60 এর মান হচ্ছে হাফ, কজ 60 এর মান হাফ ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে এই যে এইচ, আর অতিভুজ হচ্ছে 18 মাইনাস এইচ। আর যদি গুণ করে দেন তাহলে 2h ইজ ইকুয়াল টু 18 মাইনাস এইচ। এই মাইনাস এইচ এই পাশে নিয়ে আসলে এই পাশে এসে প্লাস এইচ, মানে 3h হবে, 2h এর সাথে h যোগ হবে, ইজ ইকুয়াল টু 18, 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে h ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 3, তার মানে উত্তর হচ্ছে 6 ফুট। তাহলে উত্তর 6 ফুট। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন কোশ্চেনটা? যদি ভূমির সাথে দেওয়া থাকে তাহলে আমরা বের করব। ভূমির সাথে দেওয়া থাকলে কত বেরোবে, কত আসছিল এর আগের অঙ্কে, ভূমির সাথে তো এর আগের অঙ্ক আসছিল যে 3 ভাগের 1 ভাগ উচ্চতা আসছিল, 3 ষোলোতে 48। তাহলে যদি ভূমির সাথে বলতো, এই কোশ্চেন যদি ভূমির সাথে বলতো তাহলে উত্তর হতো 6 ফুট। ভূমির সাথে বললে এই কোশ্চেনের উত্তর হতো 6 ফুট। না 6 ফুট হতো না তো, 6 ফুট হতো না তো। ভূমির সাথে বললে এটা 60 ডিগ্রি হতো না, √3/2, না এটা উত্তর হতো না। ভূমির সাথে বললে এখানে অপশন নাই। যদি ভূমির সাথে বলে আপনারা পারবেন না, এটা যদি ভূমির সাথে বলে, মানে আমি এটা মুছে দিচ্ছি, আপনারা কোশ্চেন বুঝছেন? আচ্ছা দেখেন, যদি মানে প্রশ্নে যেরকম ছিল যদি সেরকমই করেন তাহলে কি আসতেছে দেখেন। দেখেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে একটা খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 18 ফুট, এই টোটালটা হচ্ছে 18। ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, এই জায়গা ভেঙে গেছে, এই উচ্চতায় ভেঙে এই অংশটা এখানে পড়ছে, আর এই ভাঙা অংশ, এই অংশটাই তো ভাঙা অংশ, আর এই ভাঙা অংশটাই কিন্তু যেটা এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই টোটালটা যদি 18 হয় আর এইটুক যদি এইচ হয়, তাহলে এই টোটালটা থেকে এইচ বাদ দিলে এইটুক হচ্ছে 18 মাইনাস এইচ, আর এইটুকু যেহেতু এটা হচ্ছে 18 মাইনাস এইচ হয়েছে। এবার আমরা বের করবো হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় ভাঙছিল, মানে কোশ্চেন যেভাবে ছিল এখানে সেইভাবেই যদি বের করি তাহলে কি আসে আমি দেখাচ্ছি। তাহলে আমি বের করবো এটা মানে কিন্তু এই ত্রিভুজের লম্ব, কারণ এই যে সূক্ষ্মকোণের বিপরীত এটা লম্ব, এবার কিন্তু লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে 18 মাইনাস এইচ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন থিটা। তাহলে সাইন থিটা, থিটা কত, থিটা হচ্ছে 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে 18 মাইনাস এইচ। তাহলে সাইন 60 এর মান কত, √3/2 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 18 মাইনাস এইচ। আর গুণ করেন তাহলে এটা হচ্ছে 2h ইজ ইকুয়াল টু 18√3। দেখেন এই √3 দিয়ে 18 কে গুণ করলে 18√3 মাইনাস √3h। এখন এইচ গুলা সব এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 2h, এই মাইনাস √3h এই পাশে আসে প্লাস √3h ইজ ইকুয়াল টু এই পাশে থাকলে 18√3। হ্যাঁ, তাহলে এখান থেকে এইচ কমন নেন, যেহেতু এইচ বের করবো, তাহলে 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 18√3। যেহেতু এইচ বের করবো এইচ রেখে দেন, আর এইটা গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে ওই পাশে আছে 18√3, আর এই পুরো অংশটা এই পাশে গুণ আছে, এই পুরোটা এই পাশে যে ভাগ হবে 2 প্লাস √3। এইভাবে অপশন থাকবে, কিন্তু এইভাবে তো কোনো অপশনই নাই, এগুলো তো সব পূর্ণ সংখ্যার মান। ঠিক আছে, আচ্ছা যদি বইয়ে এইভাবে থাকে, এখানে 60 থাকে আর অপশন যদি এরকম থাকে, ভুল আছে। আমি এই যে এখানে যেটা করে দিছি এটাই। নেক্সট 56 দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 12 মিটার উঁচু একটি গাছ, 12 মিটার উঁচু একটা গাছের দৈর্ঘ্য 12 মিটার, এই উচ্চতায় এমন ভাবে ভেঙে গেল, মানে ভূমি থেকে এই উচ্চতায় গাছটা ভেঙে গেছে, যেন ভাঙা অংশটি মাটির সাথে 30 ডিগ্রি কোণে মিলিত হলো। ভাঙা অংশটা মাটির সাথে 30 ডিগ্রি কোণে মিলিত হলো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল,
গাছটি কত উঁচুতে ভেঙেছিল, অঙ্কে তো বলে দিছে যে একটি গাছ এইচ উচ্চতায় ভেঙেছে, তার মানে গাছটি কত উঁচুতে ভেঙেছিল মানে এইচ এর মানি বের করতে বলছে, বুঝছেন? তাহলে ধরলাম এটা ভূমি, এটা একটা গাছ, এই গাছের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, এই টোটাল দৈর্ঘ্য 12 মিটার। ভূমি থেকে এইচ উচ্চতা এটা ভেঙে গেছে, ভেঙে এই ভাঙা অংশটা এখানে এসে মিলিত হয়েছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার বলছে কত উচ্চতায় ভেঙেছিল, মানে যে এই যে এইচটা, এইচ বের করবো। এই টোটাল যদি 12 হয় তাহলে এইটুক হবে 12 মাইনাস এইচ, এই যে টোটাল 12 থেকে এইচ বাদ দিলে এটুক 12 মাইনাস এইচ, আর এইটুকুই হচ্ছে এইটুক, তার মানে এটা হচ্ছে 12 মাইনাস এইচ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তো লম্ব এটা এই বের করবো হচ্ছে এইচ এটা, আর এটা হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে, এই যে 12 মাইনাস এইচ। এই ভূমির মান এই অঙ্কে দেওয়া নাই, ভূমির মান যেহেতু দেওয়া নাই তাহলে ভূমিকে ব্যবহার করা যাবে না, ভূমি বাদ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন সাইন থিটা, তাহলে সাইন থিটা, থিটা মানে এই যে 30, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এইচ, অতিভুজ মানে 12 মাইনাস এইচ। ওকে, সাইন 30 হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 12 মাইনাস এইচ, এইচ ডিভাইডেড বাই 12 মাইনাস এইচ, আর গুণ করলে 2h ইজ ইকুয়াল টু 12 মাইনাস এইচ, মাইনাস এইচ এই পাশে নিয়ে আসলে হবে 3h, এই যে 2h আর এই এইচ এই পাশে এসে 3h ইজ ইকুয়াল টু 12, তাহলে এইচ ইকুয়াল টু এই 3 গুণ আছে এই পাশে ভাগ হবে 12 ডিভাইডেড বাই 3, 3 4 12, তাহলে এইচ এর মান হচ্ছে 4, এইচ এর মান 4। ক্লিয়ার? এইচ এর মান 4। ওকে, নেক্সট। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত? দেখেন এবার বোঝেন, এবার কি প্রশ্ন আসছে। এটা ভূমি, একটা খুঁটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি, তাহলে এটা হচ্ছে সেই লম্বা খুঁটি। এই লম্বা খুঁটিটা কি হয়েছে? খুঁটিটি 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। এই টোটাল এই পুরো খুঁটির দৈর্ঘ্য কিন্তু আমি জানি না, ধরলাম এবার এইচ, এই পুরো খুঁটির দৈর্ঘ্য এবার এইচ, হ্যাঁ, এই পুরো খুঁটির দৈর্ঘ্য এইচ। ওকে, বা পুরো খুঁটির দৈর্ঘ্য না ধরলেও হবে, সমস্যা নেই। খুঁটিটা 16 মিটার উঁচুতে ভাঙছে, মানে এই ভূমি থেকে এইটুক হচ্ছে 16 মিটার, এবার এইটুক দেওয়া আছে। ভূমি থেকে 16 মিটার উঁচুতে ভাঙছে, ভেঙে এই ভাঙা অংশ এসে এখানে পড়ছে, পড়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই ভাঙা অংশটা এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অঙ্কে বলছে খুঁটির দৈর্ঘ্য কত। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন। খুঁটির দৈর্ঘ্য মানে এই পুরোটার দৈর্ঘ্য চাইছে না? এই পুরোটার দৈর্ঘ্যের মধ্যে কিন্তু আমার এইটুক আমাদের জানা, এইটুক জানা, এইটুক 16। আমি যদি এইটুকের মান কোনোভাবে বের করতে পারি, এই যেটুক, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, কারণ এই 16 আর এইটুক বের করলে, যোগ করলে এই পুরো খুঁটির দৈর্ঘ্য আসবে। আর এইটুক মানেই কিন্তু এইটুক, তার মানে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, দেখেন এটা হলো সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণের বিপরীত এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। আমি যদি কোনোভাবে এই মানটা বের করতে পারি, এই মান মানেই তো এই মান। আমার তো পুরো খুঁটির দৈর্ঘ্য লাগবে, তার পুরো খুঁটির দৈর্ঘ্য মানে এইটুক আর এইটুক যোগ করতে হবে, তাহলে এইটুকের মান মানে কিন্তু এইটুক। এই ত্রিভুজ থেকে আমি কিন্তু এইটুকের মান বের করে ফেলতে পারবো। এটা হলো লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এই মানটা আমরা বের করবো। ধরলাম এটা এইটুক এক্স, ধরলাম এই ভাঙা অংশের দৈর্ঘ্য এবার এক্স, ধরলাম ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স, আর এই ভাঙা অংশের দৈর্ঘ্যই তো এই যে এটা, তার মানে এই 16 হচ্ছে লম্ব দেওয়া আছে, আর এই অতিভুজ এক্স বের করবো। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন কি? এখানে কিন্তু ভূমির কোনো কাজ নাই, এই ভূমি তো আমরা নিবই না, ওটা তো দরকার না, ওটা দেওয়াও নাই, সুতরাং ওটার সাথে রিলেশন নিয়ে লাভ নাই। তার মানে এই লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন সাইন থিটা, তাহলে সাইন থিটা কত? 30 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 16 আর অতিভুজ মানে যেটা হচ্ছে এক্স, সাইন 30 হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 16 বাই এক্স, আর গুণ করলে এক্স ইকুয়াল টু 16 দুগুণী 32। তাকান এক্স এর মান 32, এটা কিন্তু উত্তর না, এটা কিন্তু উত্তর না, অঙ্কে চাইছে পুরো খুঁটির দৈর্ঘ্য। তাহলে এক্স এর মান 32 বেরোইছে, মানে এইটুক বেরোইছে, এইটুক বেরোইছে মানে এইটুক বেরোইছে, কারণ এইটুক আর এইটুক একই জিনিস। তাহলে এইটুক যদি 32 হয় আর এইটুক যদি 16 হয়, তাহলে টোটাল খুঁটি 32 প্লাস 16 48, বুঝতে পারছেন? অতএব খুঁটির দৈর্ঘ্য একেবারেই মানে অঙ্ক যেভাবে আসুক আপনি পারবেন, কিন্তু বুঝতে হবে, না বুঝে পড়ে কোনো লাভ নাই। 32 প্লাস 16 ইজ ইকুয়াল টু 48 মিটার। ওকে, এইচ মাইনাস 16, এইটুক এইচ মাইনাস 16, হ্যাঁ দিতে পারতেন। আমি ধরলাম এইচ, এটা বাদ দিয়ে দিলাম, ধরলাম এটা এইচই ধরলাম না, পুরো খুঁটির দৈর্ঘ্য আমি এমনিতে রাখিয়ে দিলাম, ধরলাম এইটুককে এক্স ধরলাম। হবে আপনি যদি মনে করেন যে এই পুরোটাকে এইচ ধরবেন আর এইটুক 16 ধরবেন, তাই এইটুক হচ্ছে এইচ মাইনাস 16, সেখান থেকে আপনার এইচ বেরোবে, হবে 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 হবে, কোনো সমস্যা নাই, আপনি যেটা বলছেন তাও হবে, কোনো প্রবলেম নেই। দেখেন এই টোটালটাকে দেখেন,
এইচ ধরে করবেন, কোনো সমস্যা নেই। অঙ্ক বুঝলে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। ধরলাম এই টোটালটা হচ্ছে এইচ, ভূমি থেকে 16 মিটার উচ্চতায় ভাঙছে, এইটুকু হচ্ছে 16, আর এই টোটালটা এইচ, তাহলে এইটুকু হচ্ছে এইচ মাইনাস 16। এই অংশটা ভেঙে এখানে আসছে, তাহলে এইটুকু কি এইচ মাইনাস 16, এটা হচ্ছে 30। ওকে ফাইন। তাই এটা 16, এটা হচ্ছে এইচ মাইনাস 16, এটা হচ্ছে, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন থিটা, তাহলে সাইন 30, এই যে 30, এটা 30 না, লম্ব হচ্ছে 16 আর অতিভুজ হচ্ছে এইচ মাইনাস 16, তাই যে সাইন 30 এর মান হাফ ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এইচ মাইনাস 16, আর গুণ করলে 2h ইজ ইকুয়াল টু এইচ মাইনাস 16। আচ্ছা, এটা হচ্ছে 2h, এইচ দিলাম কেন, হাফ ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই এইচ মাইনাস 16, তাহলে আর গুণ করলে এইচ মাইনাস 16, এই যে এইচ মাইনাস 16 ইজ ইকুয়াল টু 16 দুগুণী 32, তাহলে এইচ ইকুয়াল টু এই 16 এই পাশে মাইনাস আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 32 প্লাস 16, আর 32 আর 16 হচ্ছে 48। সেক্ষেত্রে এইচ এর মান একবারে বের হবে, কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখেন, বলছে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি 1/3 উচ্চতায় ভেঙে গেল। বুঝেন কিন্তু, এবার কিন্তু বুঝতে হবে, ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি 1/3 উচ্চতায়, মানে ভূমি থেকে 1/3 উচ্চতায়, কার 1/3? ওই পুরো খুঁটির 1/3 উচ্চতায় ভেঙে গেল এবং ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো। খুঁটির ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ। বাহ, একটি খুঁটি লম্বভাবে দণ্ডায়মান, ভূমির উপর লম্বভাবে, এটা ভূমি, দেখেন প্লিজ একটু তাকান, এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটা খুঁটি, এই যে এটা একটা খুঁটি, এই ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটা খুঁটি 1/3 উচ্চতায় ভেঙে গেল, তার মানে ভূমি থেকে 1/3। কার 1/3? এই পুরো খুঁটি যে দৈর্ঘ্য তার 1/3, এই পুরো খুঁটির দৈর্ঘ্য আমি ধরলাম এইচ, আর এই জিনিসটা ভাঙছে ভূমি থেকে এই এইচ এর 1/3, এইচ এর 1/3 মানে h/3, তার মানে ভূমি থেকে h/3 উচ্চতায় ভাঙছে, মানে এই যে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে h/3, বুঝছেন? ভেঙে এই অংশটা এই ভূমির উপর এসে পড়ছে, বিচ্ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি। তাহলে এই অংশটা, এই যে অঙ্কে কি বলছে, 1/3 উচ্চতায় ভেঙে গেল এবং ভাঙা অংশ, এই যে এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে, মানে এই ভাঙা অংশ আর এইটুকু হচ্ছে দণ্ডায়মান অংশ, এইটুকু দাঁড়ায় আছে, এই ভাঙা অংশ এই দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে, মানে বিচ্ছিন্ন হয়নি, লেগে আছে, এই যে বিচ্ছিন্ন হয়নি, অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু, এই খুঁটির শীর্ষবিন্দু কিন্তু এইটা, এই যে এটা যদি খুঁটি হয়, খুঁটির শীর্ষবিন্দু এইটা, খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো, মানে এই খুঁটির শীর্ষবিন্দু এই অংশটাই তো এখানে এসে পড়ছে, তার মানে এই শীর্ষবিন্দুটা সেই যে ভূমি স্পর্শ করছে, বুঝছেন? ভাষা বুঝতে হবে, শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো খুঁটির ভাঙা অংশ কর্তৃক, এই ভাঙা অংশ হচ্ছে এইটা, ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণ, মানে এই ভাঙা অংশ কর্তৃক, ভাঙা অংশ মানে তো এইটা, এইটা মানে এইটা, এই ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণ, মানে এই ভূমির সাথে উৎপন্ন কোণ, এই থিটাটা বের করতে বলছে। এবার এই কোণের মান বের করতে বলছে। এবার তাকান, এই কোণ যদি বের করতে চান, এদিকে তাকান, এই কোণ বের করবেন। আচ্ছা, এইটুক যদি h/3 হয়, সবাই আমার একটু বলেন তো, এইটুক যদি h/3 হয় তাহলে এইটুক কত? এইটুক যদি h/3 হয়, এইটুক কত? এই টোটালটা h থেকে h/3 বাদ দিব, তাহলে এইটুক মানেই তো এইটা, তাহলে এইটাও কত হবে? h মাইনাস h/3। হ্যাঁ, তাহলে এই কোণটা যদি আমি বের করতে চাই, এদিকে তাকান, এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত হয় এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এই ভূমির মানটা কিন্তু দেওয়া নাই, যেহেতু ভূমির মান দেওয়া নাই, ভূমি নিয়ে কাজ করার সুযোগ নাই, তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে হবে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন থিটা, তাহলে সাইন থিটা, এই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে h/3, অতিভুজ হচ্ছে h মাইনাস h/3, h মাইনাস h/3, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু উপর হচ্ছে h/3, আর h মাইনাস h/3 মানে 2h/3, বিয়োগ করে দেখেন। হ্যাঁ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু h/3,
ইন্টু এই 3 যাবে উপরে, নিচে হচ্ছে 2h, এই কাটা, এই 3 কাটা, তাহলে এই পাশে হচ্ছে সাইন থেটা, হ্যাঁ, আর এই পাশে উপরে হচ্ছে 1, কিছু নেই মানে 1, আর নিচে আছে 2 এখন যেহেতু আমরা এই থেটার মান বের করবো, থেটার মান বের করতে হলে সাইন সরাতে হবে, সাইন সরাতে হলে ওই পাশে একটা সাইন আনতে হবে, তাহলে হাফ মানে সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তাই এই পাশে সাইন থেটা আর ওই পাশে হাফের পরিবর্তে সাইন 30, এই সাইন সাইন কাটা, তাহলে থেটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? থেটা ইজ ইকুয়াল টু 30। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। বোঝা গেছে? ওকে, আচ্ছা, আর 2টা ম্যাথ বাকি আছে, ওটা করাবো। তার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা যদি মনে করেন যে একটা শর্টকাট একটা মেথড আছে, যদি বলেন তাহলে ওই শর্টকাট মেথডটা করাবো, নাকি এটা দিয়েই পারবেন? যদি বলেন তাহলে আমি করাবো, ওইগুলো করে দিব। যে 2টা বাকি আছে ওই 2টা করে দিব। এখন আমাকে বলেন, যদি মনে করেন যে ভাই ওই শর্টকাটটা শেখান, যদি দ্রুত হয় তাহলে ওই শর্টকাটটা শেখাবো। আর যদি মনে করেন যে না ভাই এটাই ঠিক আছে এবং এটাই তো লাগবে, এটাও সহজ, এটাও তো শর্টকাট, বেশি সময় লাগতেছে নাকি? যদি মনে করেন যে শর্টকাটটা শিখবেন তাহলে বললে আমি শিখাই দিব, আর যদি মনে করেন না এটা দিয়ে হবে তাহলে থাকুক, তাহলে বাকি 2টা অঙ্ক করে দিলে পরে হবে। না, এটা শর্ট এমসিকিউতেও আসে, এই কোশ্চেন এমসিকিউতেও আসে, বিসিএস এ এমসিকিউতে আসে না, বাট অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় এমসিকিউতে আসে। না, এটা তো সহজই, এটা তো সহজই। আচ্ছা, ম্যাক্সিমামই বলছেন যে শেখান, তার মানে আমাকে শেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, শর্টকাট শিখতে হলে তো কিছু মুখস্থ রাখতে হয়, সেটা জানেন। তাহলে আপনাকে 2টা চিত্র মুখস্থ রাখতে হবে, আমি বুঝাই দিব, সমস্যা নাই। শর্টকাট দেখবেন, আমি যখন আপনাকে দেখাই দিব যে এইভাবে করতে হয়, তখন আপনি নিজেই পারবেন, টেনশন করেন না, কিন্তু আমার উপর একটু ভরসা রাখেন। আচ্ছা, সেটা হচ্ছে 2টা এ যাবৎকাল পর্যন্ত যত প্রশ্ন পরীক্ষায় আসছে, এই 2টা চিত্র থেকেই প্রশ্ন আসছে, এর বাইরে কোনো কোশ্চেন আসেনি, এর বাইরে মাত্র একটা প্রশ্ন আসছে এ পর্যন্ত পরীক্ষায়, সেটা মুখস্থ রাখবেন। একটা প্রশ্ন একবার আসছে, তাও কোথায় আসছে আমার মনে নাই ঠিক কোথায় আসছে, কিন্তু একবার আসছে। এ যাবৎকাল পর্যন্ত যত প্রশ্ন পরীক্ষা আসছে তা 2টা চিত্র থেকেই আসছে। তার 1 নাম্বার চিত্র হচ্ছে এরকম, এদিকে তাকান, সমকোণী ত্রিভুজ, এই কোণটা 45 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 45। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ, তাই না? একটা কোণ সমকোণ, এই কোণটা 45 ডিগ্রি। আচ্ছা, এটা 45 হলে এটাও 45, কারণ কি? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90, তাই এটা 45 হলে এটাও 45। আমাকে কি বলতে পারবেন এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না? এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না? ইয়েস, সমদ্বিবাহু কেন? সমদ্বিবাহু কেন বলেন তো? এটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন প্লিজ বলেন? এটা তো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90, কিন্তু এটা সমদ্বিবাহু কেন? এখানে তো বলা নাই সমদ্বিবাহু, বাট সমদ্বিবাহু কেন বলছি আমি? সমদ্বিবাহু কেন বলছি? কেন বলেন তো? ইয়েস, 2 কোণ সমান, 2 কোণ সমান হলে 2 বাহু সমান হয়, 2 কোণ সমান হলে 2 বাহু সমান হয়। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, সুতরাং এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা, এই 2টা সমান হবে শিওর। ওকে, তাহলে আমাকে বলেন, যদি এই কোণটা, এই বাহুটা এক্স হয়, এইটার মান যদি এক্স হয়, তাহলে এইটার মানও এক্স হবে শিওর। তাহলে এইটা কত হবে? এইটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করে ফেলতে পারবো না? ধরলাম এই অতিভুজের মান এক্স, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার, ধরলাম এটা এক্স, অতিভুজের মান এক্স, তাহলে অতিভুজ স্কয়ার মানে এক্স স্কয়ার। এটা এক্স কেন ধরতেছি? ধরলাম এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, অতিভুজের মান সি, তাহলে এই অতিভুজ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, আর এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার। সি বের করতে হলে এই স্কয়ারটা ওই পাশে রুট হবে, তাহলে সি ইজ ইকুয়াল টু রুট 2x স্কয়ার। তাহলে সি ইকুয়াল টু, এই 2 রুট হয় না, থেকে যাবে রুট 2, আর এক্স এই স্কয়ার আর রুট কেটে এক্স, রুট 2x, তার মানে এই অতিভুজের মান হবে রুট 2x। এই চিত্র আপনি মনে রাখবেন, এদিকে তাকান। যদি দেখেন যে কোন সমকোণী ত্রিভুজের 2টা কোণ 45, সূক্ষ্মকোণ 2টা 45 45, তাহলে
এই লম্ব আর ভূমি সমান হবে, এই লম্বকেও এক্স ধরবেন, ভূমিকেও এক্স ধরবেন, আর অতিভুজের মান হবে √2x। এই ফিগার আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আমি বুঝাই দিলাম, বুঝে এখন মনে রাখতে হবে। বুঝছেন কিনা বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে যখন দেখবেন যে কোনো সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দুইটা 45-45, তখন বুঝবেন লম্ব ভূমি দুইটাই এক্স ধরবেন, আর অতিভুজের মান হবে √2x। অতিভুজের মান √2x। মুখস্থ কিভাবে আসলো? এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। এটা হলো একটা চিত্র, এটা একটা চিত্র, বুঝছেন? এটা একটা চিত্র। এবার 2 নাম্বার চিত্র হচ্ছে, এদিকে তাকান। 2 নাম্বার চিত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয় এবং আর একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, ভাইয়া এটা 30 হলে তো এটা 60 হবে, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি সবসময়। এটা 30 হলে এটা 60 হবে, হবে কিনা? আর এটা তো 90 ডিগ্রি। এইবার আমাকে বলেন এই কোণের সবচেয়ে ছোট বাহুকে, আমাকে বলেন তো এই কোণের সবচেয়ে ছোট বাহুকে। আগে থিওরি বুঝতে হবে, শর্টকাট অ্যাপ্লাই করতে হলেও থিওরি বুঝতে হবে, তারপর দেখবেন কত তাড়াতাড়ি হয়। বলেন এই কোণের সবচেয়ে ছোট বাহুকে কি করে বুঝবেন? প্লিজ রেসপন্স করতে হবে। আমি একটু পানির বিরতি দিলাম 20 সেকেন্ড, পানি খাইয়ে গে। ডিগ্রির বিপরীত বাহু। ইয়েস, অ্যাবসলিউটলি। সমকোণ সংলগ্ন, আচ্ছা সমকোণ সংলগ্ন বাহু ছোট, সমকোণ সংলগ্ন বাহু তো এইটাও দুইজনই তো সমকোণের সাথে আছে, তাহলে সমকোণ সংলগ্ন বাহু তো বলা যাবে না। সমকোণ সংলগ্ন বাহু তো এটাও সমকোণ সংলগ্ন, এটাও সমকোণ সংলগ্ন। আমরা কি পড়াইছিলাম? ছোট কোণের বিপরীত বাহু ছোট। তাহলে এখানে যে 3 কোণ, তার মধ্যে এটা 90, এটা 60, এটা 30, তাহলে এই 3 কোণের মধ্যে ছোট কে? এই কোণটা ছোট, তাহলে এই কোণের বিপরীত বাহু এই বাহুটা হবে ছোট। থিওরি এক্স্যাক্টলি উত্তর দিতে হবে, যারা উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ছোট কোণের বিপরীত বাহু সবচেয়ে ছোট, তাহলে এখানে ছোট কোণকে এই 30। মনে রাখবেন, যখন দেখবেন যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটার মধ্যে একটা হলো 30 আর একটা হলো 60, সেই 30 এখানে থাকবে 60 এখানে থাকবে এমন না, ত্রিভুজটা এরকম হতে পারে যে এইটা 60 এটা 30, এটাও এরকম হতে পারে। মানে সোজা কথা, সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ 30, একটা সূক্ষ্মকোণ 60, যদি এমন ত্রিভুজ হয়, মানে আমি বললাম না যে দুইটা ত্রিভুজ থেকে পর্যন্ত সব প্রশ্ন আসছে, তার একটা হলো সূক্ষ্মকোণ দুইটাই হবে 45, অথবা সূক্ষ্মকোণ দুইটার একটা 30 একটা 60। এই দুই চিত্রের বাইরে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। একটা প্রশ্ন আসছে, আমি সেটা দেখাই দিব, আজকে না সামনে ক্লাসে সমকোণী ত্রিভুজ নিয়ে আরো আলোচনা আছে। যদি দেখেন যে আপনি যে সমকোণী ত্রিভুজটা নিচ্ছেন তার একটা কোণ 30 একটা কোণ 60, এরকম কোন ত্রিভুজ পড়ে যায়, তাহলে ছোট বাহুর মান x ধরবেন। এদিকে তাকান, সব সময় ছোট বাহু x। তো ছোট বাহু কোনটা কি করে বুঝবেন? এই যে 30 ডিগ্রি ছোট কোণের বিপরীত বাহু হচ্ছে x, আর মাঝারি বাহুটা হবে √3x। এই যে মাঝারি বাহু কোনটা, মানে ছোটটাকে ধরবেন x সব সময়। এখন ছোট কোণটা কিভাবে আইডেন্টিফাই করবেন? 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, আর এই 60 ডিগ্রির এই বিপরীত বাহু হবে √3x। এই রুট কিন্তু শুধু 30 সাথে, এই x কিন্তু জাস্ট √3 সাথে গুণ, আর এই অতিভুজের মান হবে সবসময় 2x। অতিভুজের মান কিভাবে 2x আসছে আপনি এটা বের করতে পারবেন। আমি আবার বলছি, যদি দেখেন যে একটা সমকোণী ত্রিভুজ আপনার সামনে পড়ছে, যার একটা কোণ সূক্ষ্মকোণ 30 একটা সূক্ষ্মকোণ 60, আপনি ছোট বাহু মানে 30 ডিগ্রি বিপরীত বাহুটাকে x ধরবেন, আর এই 60 এর বিপরীত বাহুটা এই অতিভুজের মান বের করবেন। ধরলাম এই অতিভুজের মান c, তাহলে অতিভুজ স্কয়ার মানে c স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির মান মানে √3x, এই √3x এর হোল স্কয়ার। তাহলে c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, এই √3 এর উপর স্কয়ার করলে 3, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। তাহলে c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার আর 3x স্কয়ার, তিনটা x স্কয়ার আর একটা x স্কয়ার যোগ করলে 4x স্কয়ার। তাহলে c স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার। আমার তো এই অতিভুজ লাগবে, অতিভুজ মানে c, তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট হবে, তাহলে c ইকুয়াল টু এই স্কয়ার এই পাশে রুট হয়ে 4x স্কয়ার, 4 এর রুট 2 আর x স্কয়ারের এই স্কয়ার আর রুট কেটে x, তার মানে c ইকুয়াল টু 2x। এই জন্য একবারে বলে দিছিলাম যে c এর মান 2x, মানে মুখস্থ কথা বলছি, ব্যাস।
এখন অনেকে বলবেন যে ভাই এটা কি করে √3x আসলো? ওই যে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে দেখেন, এই মানটা √3x আসবে। করে দেখেন, এই 30 ডিগ্রির বিপরীত রাশিটাকে মানে ছোট বাহুটাকে x ধরবেন, x ধরে দেখবেন এই মানটা √3x আসবে। আপনি একটা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করলে আসবে। তাহলে যদি কখনো দেখেন যে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 30 একটা কোণ 60, তাহলে আপনি ছোট বাহুটাকে x ধরবেন। সবসময় ছোট বাহু কোনটা? 30-এর বিপরীতটা। 30-এর বিপরীতটা ধরবেন x, আর এই 60-এর বিপরীতটা ধরবেন √3x, আর অতিভুজের মান হবে 2x। যদি কোনো সমকোণী ত্রিভুজ দেখেন যার একটা সূক্ষ্মকোণ 45 এবং আর একটা সূক্ষ্মকোণ 45, দেওয়া না থাকলেও তো বুঝে যাবেন একটা 45 হলে আর একটা 45 হবেই। তাহলে এই সমান সমান বাহুর দুইটাই ধরবেন x, আর এই অতিভুজ হবে √2x। এই দুইটা চিত্রের বাইরে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। বুঝছেন কিনা বলেন? এই দুইটা চিত্রের এক্সপ্লানেশন বুঝছেন কিনা বলেন? তাহলে আমি এখন দেখাবো যে এই যতটুকু শিখলেন এর সাহায্যে আপনি মানে ত্রিকোণমিতিক কোনো অনুপাত জানা লাগবে না, এর সাহায্যে আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 40-50 আসবে না ভাই, আসবে না। এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটাও তো সমকোণী ত্রিভুজ। কিন্তু আপনি কি sin 40 বা sin 50 এসব মান জানেন? জানেন না। আপনি জানেন কি sin 45-এর মান জানেন, sin 30-এর মান জানেন, sin 60-এর মান জানেন। তাই তো 30, 60, 45 এর বাইরে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। বুঝাইতে পারছি? ওকে, এবার দেখেন, এবার এক এক করে দেখেন কত সহজে আপনি এই থিওরি অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করবেন। একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তাল গাছ। এই তাল গাছের পাদবিন্দু, এটা পাদবিন্দু থেকে 10 মিটার দূরে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিটার। পাদবিন্দু থেকে 10 মিটার দূরের এই স্থান থেকে এই তাল গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই শীর্ষবিন্দুর এই উন্নতি কোণ, এই যে এটা হলো উন্নতি কোণ, কত ডিগ্রি? 60 ডিগ্রি। এদিকে তাকান, 60 ডিগ্রি। অঙ্কে বলছে তাল গাছের উচ্চতা কত? তাল গাছের উচ্চতা মানে যে এটা ইস, আমি ধরলাম এই তাল গাছের উচ্চতা এইস। এইস ধরার দরকার নেই, দরকার নেই। এবার তাকান এদিকে, প্লিজ মনোযোগ দেন। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এটা কি আমাদের ওই যে 2 নাম্বার চিত্রে পড়ছে না? এটা 60 হলে এটা তো 30 মুখস্থ। এটা যদি 60 হয় এটা কি 30 না? আমাকে বলেন, এটা কি 30 না? অবশ্যই এটা 30। কেন? কারণ আমরা জানি সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90, তাহলে একটা 60 হলে এটা 30। এটা দেওয়া নাই, বুঝে নিতে হবে। তাহলে এটা আমাদের ওই 2 নাম্বার চিত্রে পড়ছে না? এখন বলেন তো কি ধরতে বলছিলাম? 30 ডিগ্রির বিপরীত বাহুকে ধরতে বলছিলাম x, তাহলে 30 ডিগ্রির বিপরীত বাহু এইটা, তাহলে এইটুকু হলো x। 60 ডিগ্রির বিপরীত বাহু মানে এটা হলো √3x, আর এটা হচ্ছে 2x। এইবার আমাদের এই মানটা দেওয়া আছে 10, তাহলে এই মানটাকে আমরা ধরছি x, তার মানে x এর মান হচ্ছে 10। বুঝছেন? x এর মান 10। আর আমাদের বের করতে বলছে এই তাল গাছের উচ্চতা, এই উচ্চতা হচ্ছে √3x, তাহলে উচ্চতা h = √3x। তাহলে √3 আর x এর মান কত? 10, তাহলে বসাই দিলাম। তাহলে √3 মান হচ্ছে 1.732 ইন্টু হচ্ছে 10, 10 দিয়ে গুণ করা মানে দশমিক এক ঘরে এদিকে শিফট হওয়া, দশমিক এখান থেকে এখানে আসবে, মানে 17.32। মানে যদি আপনি এই চিত্রের কাহিনী মনে রাখতে পারেন তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করা লাগবে না। বুঝছেন কিনা বলেন? এবার আমাকে বলেন যে আমি যে থিওরি শিখে আসলাম সেই থিওরি অ্যাপ্লাই করে আমি কোশ্চেন সলভ করতে পারছি কিনা। এর জন্য আমাকে কি করা লাগবে না, এর জন্য আমার ওই ত্রিকোণমিতিক অনুপাত সাইন ব্যবহার করবো না ট্যান ব্যবহার করবো না কি ব্যবহার করবো এসব জানা লাগবে না, খালি জানতে হবে কোনটাকে কি ধরতে হবে। ওকে, নেক্সটে কি আছে দেখেন। নেক্সটে আছে একটি গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে এটা হলো ভূমি, এটা হচ্ছে সেই গাছ। এই গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী। তাহলে এই পাদবিন্দু থেকে 19 মিটার দূরে, মনে করেন এখানে এটা হচ্ছে 19 মিটার, এই যে পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী কোন স্থান থেকে ওই গাছের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। বলছে গাছের উচ্চতা কত, মানে এই যে এইচ কত। তাহলে এইটা যদি 45 হয় তাহলে এটাও 45। কেন? আমরা তো পড়ছি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90, তাহলে এইটা আর এটা 90 হলে এটা 45 হলে এটা 45। তাহলে এটা আমরা একটু আগে পড়ে আসলাম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় যদি 45 হয় তাহলে
এই লম্ব আর ভূমির দৈর্ঘ্য দুইটাই এক্স ধরতে হবে, তাহলে এইটাও এক্স, তাহলে এইটাও এক্স। তাহলে অঙ্কে কিন্তু দেওয়াই আছে এইটুক 45, তাহলে এইটাকে সরি এটা 19, তো এটা যেহেতু আমরা এক্স ধরছি তাহলে এই এক্স এর মান হচ্ছে 19, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 19। তাহলে আমাকে যে উচ্চতা বের করতে হবে, এই উচ্চতার মান তো এক্স, তাহলে উচ্চতা এ ইজ ইকুয়াল টু কার সমান? এটা কার সমান? এটাও এক্স, এটাও এক্স, তাহলে এটা এক্স, এটা যদি 19 হয় তাহলে এটা 19 হবে, অর্থাৎ উচ্চতা 19, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 19। মানে এর জন্য আপনার ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করা লাগবে না। ওকে, সব 30-60 দেখেন, সব অঙ্ক করা যাবে, সব। কি বলছে? একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা আপনারা পারবেন না? পারবেন। দেখেন কিভাবে। একটি মিনারের পাদদেশ থেকে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মিনার, এই মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান, 20 মিটার দূরে, এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই যে এইটুকু হচ্ছে 20 মিটার, এই 20 মিটার দূরের এই একটা স্থান, এই স্থান থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30। এই স্থান থেকে এই মিনারের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30। অঙ্কে বলছে মিনারটির উচ্চতা কত, এই এইচ চাইছে, ধরলাম মিনারের উচ্চতা এইচ, এটা কত। এখন এইটুক 30 হলে এটা কিন্তু 60, তাই না? কারণ আমরা জানি এই কোণ 30 হলে এটা 60 হবে, সমকোণী ত্রিভুজের দুই অক্ষকোণের সমষ্টি 90। হ্যাঁ, তাহলে এখন বলেন আমরা এখন কাকে এইচ ধরবো? আমি এক্স ধরবো। আমরা এই 30 ডিগ্রির বিপরীত কোণকে এক্স ধরতে বলছি সবসময়, 30 ডিগ্রির বিপরীত বাহু, তাই 30-এর বিপরীত বাহু এটা, এবার এটাকে এক্স ধরবো। তাই 30 ডিগ্রির বিপরীত বাহু এক্স, 60 ডিগ্রির বিপরীত বাহু √3x, তার মানে এইটার মান হচ্ছে √3x। আমাদের বের করতে হবে কিসের মান? এইচ এর মান। আর এইচ এর মান কার সমান? এক্স এর মান, এক্স এর সমান। তার মানে আমরা যদি এক্স এর মান বের করতে পারি সেটাই আমাদের উত্তর, বুঝছেন? কারণ এই এইচটাই কিন্তু এবার এক্স এর সমান। এবার এই মানটা দেওয়া আছে 20 মিটার, আর আমরা ধরে নিছি এই মানটা হচ্ছে √3x, অর্থাৎ এই √3x আর এই 20 সমান, কারণ এটাকে আমরা ধরে নিছি √3x, আর কোশ্চেনে দেওয়া আছে 20, তার মানে এই √3x ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে x ইকুয়াল টু কেমনে বেরোবেন? এটা হচ্ছে 20 আর এই √3 গুণ আছে, এই পাশে ভাগ হবে 20 ডিভাইডেড বাই √3, x এর মান 20 ডিভাইডেড বাই √3, আর এই x হচ্ছে h এর সমান, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20 ডিভাইডেড বাই √3। যেভাবে আসুক আপনি সলভ করতে পারবেন, কিন্তু বুঝতে হবে। এই যে এগুলো আপনারা করবেন, এটা আপনারা করবেন, হ্যাঁ এটা আপনারা করবেন, এটা পারবেন, এটাও পারবেন, তাও করে দিয়ে আরেকটা করে দিচ্ছি। দেখেন 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ 18 মিটার দীর্ঘ একটা মই, এই যে এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 18 মিটার। দেখেন তাকান, এদিকে তাকান, 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি, এটা হচ্ছে মই, তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি মানে এই মই এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করলে ছাদ স্পর্শ করছে, এই ছাদ স্পর্শ করছে, দেয়ালের উচ্চতা, এটা হচ্ছে দেয়াল, এটা বের করতে বলছে। ওকে, তাহলে এটা যদি 30 হয়, এটা 60, তাহলে এখানে কি 30-60 ওই চিত্রে পড়ছে না? তাহলে এখানে কাকে কি ধরবেন? কাকে কি ধরবেন বলেন? এই 30-এর বিপরীত বাহু এটাকে ধরবেন x, এই 60-এর বিপরীত বাহু এটাকে ধরবেন √3x, আর এটাকে ধরবেন 2x, এটাকে কি ধরবেন? 2x ধরবেন। এবার আমাকে বের করতে হবে কিসের মান? দেয়ালের উচ্চতা। দেয়ালের উচ্চতা মানে এটা কিসের? এটা না, আর এটাকে কি ধরছি? x, তার মানে দেয়ালের উচ্চতা বের করতে হবে, মানে x এর মান বের করতে হবে। এবার আমার কিন্তু এই মান দেওয়া নাই, এবার দেওয়া আছে এই অতিভুজের মান 18, তাহলে এইটা যদি 18 হয় দেওয়া আছে প্রশ্নে, আর এটাকে আমাদের চিত্র অনুযায়ী ধরে নিচ্ছি 2x, তার মানে 2x এর মান এই 18 সমান, এটাকে আমরা ধরছি 2x আর এটার মান 18 দেওয়া আছে প্রশ্নে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 18, তাই লিখবো 2x ইজ ইকুয়াল টু 18। তাহলে x ইকুয়াল টু 18, এই দুই গুণ আছে এই পাশে ভাগ হবে, তার মানে x এর মান 9, x এর মান বের হয়েছে মানে এই উচ্চতা বের হয়েছে, তাহলে উচ্চতা হচ্ছে 9 হয়েছে। এইবার আমাকে আপনারা একটা বলেন তো, যে মেথডটা আমরা কেবল শিখলাম, যেখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো না, মানে সাইন থেটা কস থেটা ট্যান থেটা এরা ব্যবহার করবো না, এটা কি কঠিন? এটা কি কঠিন? এটাও কিন্তু সহজ। এবং এই চিত্রে যে মানে এটাকে x ধরবো, এটাকে √3x ধরবো, এটা 2x ধরবো, এগুলোও কিন্তু মনে রাখাটা খুব কঠিন না। ছোট বাহুকে x ধরবেন, তাহলে পারবেন তো? পারবেন না? পারা উচিত। এই যে দেখেন, এটা আপনারা নিজেরাই পারবেন, এটা বেশি সহজ না? মাথা কাটাতে হচ্ছে না যে।
এটা পারবেন? এটা করে দিব আমি, আর একটা দেখাচ্ছি। দেখেন এই যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা একটা করে দেই। সব করা যাবে, হ্যাঁ সব করা যাবে। আচ্ছা ফার্স্টটাই সহজ, সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 18 মিটার দীর্ঘ একটা খুঁটি, এই যে এটা হচ্ছে 18 মিটার দীর্ঘ, এই পুরোটা 18 মিটার, তাকান এই পুরোটাই সম্পূর্ণটা 18 মিটার দীর্ঘ একটা খুঁটি ভেঙে যায়, বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ এই যে এখান থেকে ভাঙছে, মনে করেন ভূমি থেকে এই উচ্চতায় ভাঙছে, ভেঙে এই ভাঙা অংশ এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এইটুক হচ্ছে ভাঙা অংশ, এইটুক মানে এইটা 30 ডিগ্রি কোণে মিলিত হলো। গাছটি কত উঁচুতে ভেঙেছিল, এটা যদি 30 হয় তাহলে এটা 60, এটা 60। ওকে, আমি কি বলছি আপনাদেরকে আমি বলছি এই 30-এর বিপরীত বাহু, তাহলে এটা কি 30-60-এর কোশ্চেন চিত্রের প্রশ্ন না? তাহলে 30-এর বিপরীত বাহু এটাকে ধরবেন এক্স। 30-এর বিপরীত বাহু নেই যে এইটুক, কিন্তু এই পুরোটা আবার ধরেন না, কারণ এই পুরোটা তো ত্রিভুজ না, ত্রিভুজের মধ্যে তো আছে এইটুক, তাই এই 30-এর বিপরীত বাহু এটাকে ধরবেন এক্স, 60-এর বিপরীত বাহু এটাকে ধরবেন √3x, আর এটা কি হবে 2x। এবার আপনারা আমাকে বলেন এইটা যদি x হয় তাহলে এইটুক কত, এটা যদি x হয় তাহলে এইটুক কত, 18 - x, 18 - x না, আর এই 18 - x এ কিন্তু এই যে এটা, কারণ এই অংশটাই কিন্তু এখানে পড়ছে, তাহলে এই অংশটাকে আমরা ধরে নিছি 2x, আর এই অংশকে আবার বলতেছে 18 - x, তাহলে এই 2x ও যা, এই 18 - x ও তাই, তাই 2x = 18 - x। এই -x এই পাশে আসলে হবে 2x + x = 18, তাহলে 3x = 18 হলে x = এই 3 দিয়ে ভাগ করলে 6, উত্তর হচ্ছে 6 ফুট। উত্তর মিলছে কি? কত নম্বর প্রশ্ন? 53, 6 ফুট। দেখেন এটা হলো আমরা চিত্র অনুসারে 2x ধরে নিছি, আর এইটুক যেহেতু x, তাহলে পুরোটা 18 হলে এইটুকু হচ্ছে 18 - এইটুকু হচ্ছে 18 - x, তাহলে এইটুকু 18 - x, আবার এইটুকু আমরা ধরে নিছি 2x, তার মানে 2x ও যা, এই 18 - x ও তাই, এই জন্য সমান করে x এর মান বের করতে হবে। হ্যাঁ, বর্ণনা অনুসারে চিত্র আঁকাতে পারলেই হবে। এবার দেখেন কি বলছে এখানে, 48 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? ওকে, দেখেন এই টোটালটা হচ্ছে 48, এই টোটালটা হচ্ছে 48, হ্যাঁ, এখান থেকে ভেঙে যায় এই ভাঙা অংশ এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটুক 30 হলে এটা 60 হবে শিওর। অঙ্কে বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, মানে এই যে এইটুক চাইছে, তাহলে এটা এই যে 30 ডিগ্রির বিপরীত বাহু এটাকে ধরতে হবে x, আর এই 60-এর বিপরীত বাহু এটা হবে √3x, আর এইটুক হবে হচ্ছে 2x। হ্যাঁ, এইটুক যেহেতু x, এই টোটালটা 48 হলে এইটুক কত? এইটুক হচ্ছে 48 - x, এইটুক 48 - x, আর এইটুকে কিন্তু এইটুক, আর এইটুককে আমরা ধরে নিছি 2x, তাহলে এই 2x ও যা, এই 48 - x ও তাই, তাই 2x = 48 - x। এই -x এই পাশে আনলে হবে 3x = 48, আর x = এই 3 দিয়ে এই পাশে ভাগ হলে 48 / 3 16, x এর মান 16, আর এই x কিন্তু চাইছে যে ভূমি থেকে কত উচ্চতায় ভেঙেছিল। আচ্ছা এই যে দেখেন, এটা আপনারা পারবেন, এটাও পারবেন। এখানে যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া নাই, এই প্রশ্নটা আমরা কারেকশন করে দিছিলাম, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে নাই, এই প্রশ্নের উত্তর ডিফারেন্ট আসবে, এটাও আপনারা পারবেন। এটাও পারবেন। এই যে এটা দেখেন, একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে উচ্চতা কত? এবার খুঁটির উচ্চতা চাইছে। এটা একটা খুঁটি, এই খুঁটিটা ভূমি থেকে 16 মিটার উচ্চতায় ভাঙছে, এই যে এটা ভূমি থেকে এইটুকু হচ্ছে 16 মিটার, ভেঙে এই ভাঙা অংশ এসে এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা 30, তাই তো?
তাহলে এটা 30 হলে এটা 60। অঙ্কে চাইছে খুঁটির দৈর্ঘ্য কত, তাকান এই সম্পূর্ণ এই পুরো খুঁটির দৈর্ঘ্য কত। তাহলে আমাকে বলেন এটা যদি 30 হয়, 30-এর বিপরীত বাহুকে আমি এক্স ধরতে বলছি, এদিকে তাকান 30-এর বিপরীত বাহু এটা হলো এক্স, 60-এর বিপরীত বাহু এটা হচ্ছে √3x। আচ্ছা, আর এই অতিভুজের মান হচ্ছে 2x। তাহলে এই খুঁটির এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, তাহলে এইটুক যদি 2x হয় তাহলে এইটুকু 2x, কারণ এইটুকুই তো এইটুক। হ্যাঁ, তাহলে আমাকে বলেন তাহলে এটা কি x না, আবার এটার মান কিন্তু 16 দেওয়া আছে, তার মানে এটাকে আমরা ধরছি x আর এটার মান 16 দেওয়া আছে, তার মানে x এর মান 16। তাহলে এই প্রশ্নে এই অতিভুজের মান তো 2x, তাহলে 2 × x এর মান 16 মানে 32, তার মানে এইটুকের মান 32 বের করলাম, আর এইটুক 32 মানে এইটুক 32, তাহলে টোটালটা কত 32 আর 16 মোট হচ্ছে 32 আর 16 48। বুঝছেন, সব অঙ্কই হবে, সব অঙ্কই, খালি চিত্রটা আপনি সুন্দর করে আঁকাতে পারলেই হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া ছিল, এইগুলো এই চিত্র দিয়ে এই থিওরি দিয়ে সলভ করে ফেলা যাবে। দেখেন কত সহজে সলভ করে ফেলা যায়। এই যে দেখেন চিত্রে এক্স ও ওয়াই এর মান কত, চিত্রে এক্স ও ওয়াই এর মান কত। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আমি আপনাদের কি বলছি, চিত্র হয় আসবে 45-45, না হলে আসবে 30-60, এর বাইরে আসবে না। আপনি আপনার শিওর থাকেন এর বাইরে আসবে না, হয় 45-45 সমকোণী ত্রিভুজ হলে, আর না হলে 30-60। তাহলে এখানে কিন্তু আমাদের এই বাহুর মান 1 দেওয়া আছে, একটু তাকান প্লিজ। গতদিন কিন্তু ক্লাসে করাইছি, গতদিন এই শর্টকাট দেখাইনি, কারণ এই শর্টকাট দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। এইটার মান 1, এটার মান √3। 1 না ধরে এক্স ধরেন, মানে এখানে এক্স এর মান 1 আর √3-এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, √3x, এক্স এর মান 1। তাহলে বুঝতেছেন এটা হলো 1, এটা হচ্ছে √3। 1 আর √3, তার মানে আমরা যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে কি ধরি, দেখেন 30 আর 60 হলে কি ধরি, 30-এর বিপরীতটাকে x ধরি, 60-এর বিপরীতটাকে √3x ধরি না। এই x এর সাথে কিছু গুণ নাই, মানে 1 আছে, এই যে সেই 1, x এর সাথে √3 গুণ আছে, 1 আর √3, এর মানে বুঝতে হবে এটা হচ্ছে 30-60-এর কোশ্চেন। তা 30 কোনটা 60 কোনটা, ছোট কোনটা 30, তাহলে এই দুজনের মধ্যে ছোট কে, এই যে ছোট বাহুর মানে 1, ছোট বাহুর বিপরীত কোণ এইটা হলো 30, এটা হলো 30। হ্যাঁ, এটা হচ্ছে 30, মানে x - y এর মান 30, আর এটা হলো 60, x + y এর মান 60, তার মানে x + y = 30, সরি 60, আর x - y = 30। এর জন্য আমার অনুপাত ব্যবহার না করলেও চলবে, বুঝছেন, দেখে উত্তর দেওয়া যাবে। এই যে এই প্রশ্ন, এই যে এই প্রশ্ন দেখে উত্তর দেওয়া যাবে, দেখেন কিভাবে। এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এই বি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে এবিসি। বি কোণ 90, যদি এসি ইকুয়াল টু এবি, এসি ইকুয়াল টু 2ab, এসি ইজ ইকুয়াল টু 2ab হয়, তার মানে এই এসি এই 2ab-টাকে এই পাশে নিয়ে আসেন, এবি ইজ ইকুয়াল টু 2, নিচে কিছু না মানে 1 আছে, অনুপাত করতেছি, মানে এসি ইজ টু এবি ইজ ইকুয়াল টু 2:1, তার মানে এসির মান 2, এসি মানে এই যে এটা 2, আর এবি মানে হচ্ছে যে এটা, এবি মানে হচ্ছে যে এটা 1। এই 2 এর সাথে x গুণ করে দেন না, 2x, এই 1 এর সাথে x গুণ করে দেন না, 1x, তো এটা 2x মিলে গেছে, এটা 1x, মানে x মিলে গেছে, তাহলে বাকিটা তো √3x, তাহলে √3x, x আর 2x, এটা কোন ত্রিভুজ 30-60, তাহলে এটা হচ্ছে 30, এটা 30 কেমনে বুঝলাম, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, তো এটা 30 হলে এটা 60, তাহলে আমাদের বের করতে হচ্ছে কোন কোণ, সি কোণ, এই যে সি কোণ, সি কোণের মান 30, তাহলে এই প্রশ্নের উত্তর 30। আপনারা কি বুঝছেন, এই শর্টকাট দিয়ে সব প্রশ্ন সলভ করা যাবে। ক্লিয়ার?
মজা আছে, মজা তো আছে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে। না বুঝে পড়ার কোনো অপশন, না বুঝে পড়ে লাভ নাই, না বুঝে পড়ে লাভ নাই কোনো। দেখেন এই যে এটা কত সালে আসছে দেখেন, আমি আগে দেখাই কত সালে আসছে। এটা আসছে 01 মানে 2001 সালে। তো 2001 সালে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, 2001 সালে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। তো 2001 সালে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, তখন তো ভাইয়া এরকম ফ্র্যাকশন মান থাকতেই পারে। দেখেন কাছাকাছি 63.5, 67.5, একেবারে কাছাকাছি থাকতেই পারে। এমনি ভয় পাবেন না, যেহেতু ফ্র্যাকশন। তখন ক্যালকুলেটর ছিল, এখন এরকম অপশন থাকবে না। তাও করতে হবে। একটি ঘুড়ি ভূমির সাথে 55, ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে। একটা ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতার দৈর্ঘ্য কত? ঘুড়ি তো উড়াইছেন জীবনে, ঘুড়ির সাথে একটা সুতা লাগানো থাকে, সুতাটা এরকম যায়, ঘুড়ি ওড়ে। তাহলে এইটা হলো ভূমি, এইটা হলো ঘুড়ি, বুঝছেন? এই যে ঘুড়ি, একটা ঘুড়ি আঁকাই, এটা ঘুড়ি। হ্যাঁ, এই ঘুড়ি, এই হলো ঘুড়ির সুতা, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এই ভূমি থেকে, এই যে ঘুড়িটা ভূমি থেকে 55 মিটার উঁচুতে আছে। মানে এই ভূমি, এই যে ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, এটা ঘুড়ির উচ্চতা, এটা 55। আবার এটাকে 55 মেরে দেন না, এটা হলো সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। হ্যাঁ, অঙ্কে চাইছে সুতার দৈর্ঘ্য কত, এটা চাইছে। তাহলে আমাকে বলেন, এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা 30 হবে, শিওর 30 হবে, কারণ 60 হলে 30। তাহলে 30-এর বিপরীত বাহু এটাকে ধরতে বলছে এক্স, 60-এর বিপরীত বাহু এটাকে ধরতে হবে √3x। তার মানে পুরোটা হচ্ছে √3x, আর এটা কি? এটা 2x। তাহলে আমরা কার মান বের করবো? সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য মানে 2x বের করতে হবে। তাই 2x এর মান বের করতে গেলে আপনার x এর মান জানতে হবে। তো x এর মান কেমনে পাবেন? এই যে পুরোটার দৈর্ঘ্য দিয়ে আছে 55, আর এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে √3x। তার মানে √3x = 55। তাহলে √3x = 55। তাহলে x = 55 ডিভাইডেড বাই √3। এই যে এই √3, এই x। অতএব সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য = 2x। তাহলে 2 × x এর মান হচ্ছে 55 ডিভাইডেড বাই √3। 55 × 110 ডিভাইডেড বাই √3, এত মিটার। ভাই ক্যালকুলেটর নেই আমার কাছে। এই 110-কে 17 √3 মান 1.732 ভাগ করলে 63.5 আসবে, বাট ক্যালকুলেটর নাই, করা যাবে না। যদি এইটা ফ্র্যাকশন না থাকতো, 67.5 না থাকতো, এখানে একটা পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে আমি বলে দিতাম এটা উত্তর একবারে, কারণ একটা ফ্র্যাকশন থাকলে। আমি বুঝে গেছি যে উত্তরটা, কারণ 110-কে √3 দিয়ে ভাগ করলে এটা নিশ্চয়ই ফ্র্যাকশন আসবে, ভগ্নাংশ আসবে। ভগ্নাংশ অপশন আছে দুইটা, এইটা আর এইটা। কিন্তু এই মান দুইটা এতই কাছাকাছি যে অ্যাপ্রক্সিমেট করেও আমি করতে পারছি না। উত্তর 63.5। ক্যালকুলেটর ছিল তখন 2001 সাল। বুঝছেন কিনা বলেন? আপনারা কি কোশ্চেন বুঝছেন? কিন্তু এই এখনকার প্রেক্ষাপটে যদি এই প্রশ্ন পরীক্ষা আসে, তাহলে অপশন এই যে 110/√3 মিটার এরকমই থাকবে। ওকে, নেক্সট আর একটা আছে, কত নাম্বার বলছিলাম? 52 পরে 51 পরে 52। এই যে লাস্ট প্রশ্ন কি বলছে দেখেন। ভূমি সমতলের কোন বিন্দু থেকে একটি বহুতল ভবনের ছাদের কার্নিশে অবস্থিত কোন বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। বহুতল ভবনের কার্নিশের ওই বিন্দুর ভূমির সমতল হতে উচ্চতা 60 মিটার। বহুতল ভবন হতে ভূমি সমতলে অবস্থিত বিন্দুর দূরত্ব কত? আচ্ছা, ভূমির সমতলে মানে ভূমির উপরে। আচ্ছা, ভূমির উপরে কোন বিন্দু হতে একটি বহুতল ভবনের ছাদের কার্নিশে অবস্থিত কোন বিন্দুর উন্নতি কোণ, মানে কি জানেন? এটা একটা বহুতল ভবন, দেখেন, আর এটা হলো ভূমি। এই কার্নিশ মানে কোণা, এই কোণা, কার্নিশ একদম কোণা। হ্যাঁ, ভূমি সমতলের কোন বিন্দু থেকে একটি ভূমি সমতল মানে ভূমির উপরে। এই যে ভূমি সমতল মানে ভূমির সমান্তরাল কোন একটা রেখা অথবা ভূমির উপরে, ঠিক আছে? তাহলে ভূমির উপরে অবস্থিত কোন একটা বিন্দু থেকে ওই বহুতল ভবনের কার্নিশের কোন বিন্দু, এই কার্নিশের উপরে যে বিন্দু আছে, এই বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি। বহুতল ভবনের কার্নিশের ওই বিন্দু, দেখেন, বহুতল ভবনের কার্নিশের ওই বিন্দু, মানে কার্নিশের ওই বিন্দুটা, এই বিন্দুটা ভূমি সমতল হতে 60 মিটার উচ্চতায়। ভূমি সমতল মানে এই যে ভূমির এই সমতল থেকে 60 মিটার উচ্চতায়, মানে এই বিন্দুটা ভূমি থেকে এই 60 মিটার উচ্চতায়, মানে এটা 60 মিটার হলে বহুতল ভবনের, দেখেন, হলে বহুতল ভবন হতে
ভূমি সমতলে অবস্থিত ওই বিন্দুর দূরত্ব কত। বহুতল ভবন হতে ভূমি সমতলে অবস্থিত ওই বিন্দু, ভূমি সমতলে অবস্থিত ওই বিন্দু মানে এই বিন্দু, আর বহুতল ভবন থেকে মানে এই ভবন থেকে এই বিন্দুর দূরত্ব মানে এই যে এইটা চাইছে, বুঝতে হবে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, বুঝছেন কি চাইছে বুঝে নিতে হবে। এইবার বলেন আমাকে, এটা 30 হলে এটা 60, তাই কি না? তাহলে আমি কি বলছি, 30-এর বিপরীত বাহুকে ধরতে হবে এক্স, তাহলে 30-এর বিপরীত বাহু হচ্ছে যে এটা এক্স, আর এই 60-এর বিপরীত বাহুকে ধরতে হবে √3x, তাহলে এটা হচ্ছে √3x। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে এই মানটা, আর এই মানটার মান হচ্ছে √3x, তাহলে আমাকে বের করতে হবে √3x এর মান। তো এই মান যদি বের করতে যাই তাহলে x এর মান জানতে হবে, আর x এর মান কিন্তু দেওয়া আছে 60, দেওয়া আছে 60, কারণ এটার মান 60 দেওয়া আছে, আর এটাকে ধরছি x, তার মানে x = 60, তাই x এর পরিবর্তে 60 বসাই দিলে √3 × 60, এটাই আমাদের উত্তর। আর √3 এর মান হচ্ছে 1.732 ইন্টু হচ্ছে 60, তাই কি না? এবার দশমিক ভুলে যান, দশমিক ভুলে যায় গুণ করেন তো, দশমিক ভুলে যায় গুণ করেন তো, দশমিক ভুলে যায় গুণ করেন। মনে করেন দশমিক নাই, তাহলে গুণ করলে 60 দিয়ে এটাকে গুণ করলে প্রথমে 0 বসে যাবে, আর 6 দিয়ে গুণ করেন, 6 × 2 = 12, 2 হাতে 1, 3 × 18, 19 হাতে 1, 6 × 42, 43 হাতে 4, 6 × 6 = 10। এবার দশমিকের পরে এখানে আছে 3 ঘর, তার মানে এখানে এমন জায়গায় দশমিক দিতে হবে যেন দশমিকের পরে 3 ঘর থাকে। তাহলে দশমিকের পরে 3 ঘর থাকতে হলে এখানে দশমিক বসাতে হবে, তাহলে উত্তর হচ্ছে 103.92, 103.92 আছে, 107, 109, 105, 103-এর কাছাকাছি 105, এটাই উত্তর হবে মনে, দেখি তো 52-এর উত্তর কত, 52-এর উত্তর 109.92। না রিটার্ন এইভাবে করা যাবে না, কিন্তু এটা তো উত্তর 109, 60 কে এটা দিয়ে গুণ করলে 109 আসবে না, 109.92 মিটার কিভাবে, √3 × 60। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখি তো, ক্যালকুলেটর যে কই আছে আল্লাহ জানে। না ক্যালকুলেটর তো আশেপাশে কোথাও নেই। আচ্ছা √3 দিয়ে 60 কে গুণ করেন তো, ক্যালকুলেটরে আপনাদের কাছে আছে নাকি? এটা কত আসে দেখেন তো, এক্সাক্ট মান √3 60, 60 √3 109.92 কেমনে আসে? এটা তো গুণ কি ভুল হয়েছে আমার, 109 কিভাবে, 6 × 42, 6 × 6 = 10, ঠিক আছে তো। এটা কত আসে বলেন তো, কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। 60 √3 গুণ করে তো এটা আসলো 103. এই যে বললাম না যে এই যে দেখেন 5 সালে আসছে, 2005 সালে, সেখানে অপশনে কি ভুল আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা এটাই উত্তর, হ্যাঁ এটা অপশনে যদি না থাকে কিছু করার নাই, অপশনে এই যে এটা দেওয়া আছে, এটা আমি দেওয়া আছে, এখানে তো অপশন তো 103.92 তো পাচ্ছি না, হয়তো ভুল ছিল, হয়তো প্রশ্নে ভুল ছিল, কিন্তু উত্তর এটাই, অপশন ভুল আছে, এটাই উত্তর 103. লিখে রাখেন 103. তারপর অঙ্কটা একটু খুঁজেন তো আপনারা, বই মানে মূল বইয়ে কত দেওয়া আছে, বোর্ড বইয়ে দেখেন তো, অঙ্কটা একটু খুঁজেন তো আপনারা, এই হুবহু এই অঙ্কটা একটু দেখেন তো যে এটার উত্তর কত। আমাকে কেউ না কেউ মেসেঞ্জারে জানায়েন, হ্যাঁ যদি কেউ খুঁজে পান আমাকে জানায়েন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি আশা করছি আপনারা বেসিক ত্রিকোণমিতির যে 4টা ক্লাস নিছি প্রিলিমিনারিতে, এর মধ্য থেকে সাধারণত প্রশ্ন আসে, হ্যাঁ আর লিখিত পরীক্ষায় কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আছে, এখানে করানো আসলে পসিবল না, ঠিক আছে, লিখিত কোর্সেই করতে হবে। তো আমাদের আগামীকাল, এদিকে তাকান, আগামীকাল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, জিওমেট্রির মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আগামী 2 দিন হবে, হ্যাঁ আগামী 2 দিন হচ্ছে জিওমেট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এইটা মিস করা যাবে না। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।